তো গত দুদিন আমরা তাহলে আলোচনা করে নিয়েছি, আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল পলিটিক্যাল ডেভেলপমেন্ট। আজ আমরা পলিটিক্যাল ডেভেলপমেন্টের এখানে মোটামুটি কটা কোয়েশ্চেন্স আছে, 87। তো 87-এর মধ্যে হয়তো সবগুলো আজকে পসিবল হবে না, অর্ধেকটা করিয়ে দেবো যতটা পারি, বাকিটা কালকে করিয়ে দেবো। ঠিক আছে, একটু টাইম নিয়ে করতে হবে, কারণ ইম্পর্টেন্ট একটা পার্ট, প্রচুর প্রশ্ন এখান থেকে আসে এবং একটু ডিফিকাল্টও। ডিফিকাল্ট যে খুব বেশি তা নয়, যদি ক্লাস লেকচারটা মন দিয়ে শোনো, মেটেরিয়ালটা যেটা দিয়েছি জাস্ট একবার যদি পড়ে নাও এবং অ্যানালিসিসটা যদি মন দিয়ে শোনো, আমার মনে হয় না খুব ডিফিকাল্ট। তবে ডিফিকাল্ট তাদের জন্য যারা পিওয়াইকিউ সলভ না করে এক্সপ্লেনেশন শুনছো, পরে গিয়ে দেখবে তোমাদের আবার নতুন করে পড়তে হবে, নতুন করে শুনতে হবে। সো কিছু করার নেই, তোমাদের এই খাটনিটা কিন্তু ডবল করেই হবে। তো ডিফিকাল্ট বিশেষ করে তাদের জন্য এটা হবে। তো এটা কিন্তু আগে ইনশিওর করতে হবে, ক্লাস শুনেছো, মেটেরিয়াল পড়েছো, পিওয়াইকিউ সলভ করতে হবে। কিন্তু এর উল্টোটা যদি হয়েছে, সিকোয়েন্স যদি গন্ডগোল হয়েছে, তাহলে কিন্তু তোমাদেরই লস। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, মডার্ন গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। মডার্ন গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স আমরা জানি যে সেটা হচ্ছে অ্যালান বলের লেখা এটা বই, মডার্ন গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। গতদিনই তোমাদের বলছিলাম, মার্ক করে দিয়েছিলাম, ভালো করে দেখতে বলেছিলাম। বিশেষ করে তোমরা কম্পারেটিভ পলিটিক্সের একদিনে একটা ক্লাস করাই যেতে পারে। মডার্ন কম্পারেটিভ পলিটিক্সের একটা ক্লাসে শুধু তোমাদের আমি এই পার্টিকুলার এই বইটিতে যে সমস্ত নামগুলো আছে, মেজর থিঙ্কার্সের নামগুলো আছে এবং তাদের লেখা বইগুলো আছে, সেগুলো আমাদের একটু হাইলাইট করে নিলে ভালো হয়। তোমাদেরকে হাইলাইট করে দিতে পারলে তোমাদের সুবিধা হবে এটাই যে ওগুলোই বারবার জিজ্ঞেস করে এবং তোমরা সেটাকে সিকোয়েন্স একটা খাতায় লিখে নিতে পারো থিঙ্কার ওয়াইজ। তো দেখবো ওই বইগুলোর নামই তোমাদের জানতে চাইবে এবং জানতে চেয়েছে অলরেডি। সো দীর্ঘ একটা ক্লাস আমরা করার অবশ্যই চেষ্টা করব। তো সেখানে তোমরা দেখবে যে বিভিন্ন সময় আরও নতুন নতুন যে সমস্ত থিঙ্কার্স এবং তাদের লেখা বইগুলোর নাম জানতে চেয়েছে, তো মোস্ট অফ দ্য থিঙ্কার্স সেখানে দেখবে তোমরা এই কম্পারেটিভ পলিটিক্স থেকেই কিন্তু জিজ্ঞেস করেছে। সো স্বাভাবিকভাবে এটা যদি একটু পারো ভালো করে দেখে নিও, বা একটা ক্লাস যদি অ্যারেঞ্জ করা যায় তো খুবই ভালো হয়। তো এটা আমি সবার শেষের দিকে গিয়ে করিয়ে দেবো, মনে করিয়ে দিও। মডার্ন গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, অ্যালান বলের লেখা। ঠিক আছে, এখানে আমি সিকোয়েন্সটা তো করে দেওয়াই আছে, আমি এখানে লিখে দিয়েছি, দেখে নাও। লুসিয়ান পাই হচ্ছে আসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট 1966-এ লেখা। অ্যালান বর্লের লেখা হচ্ছে মডার্ন গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স 1971। গ্যাব্রিয়েল আলমন্ট অ্যান্ড সিডনি ভার্বা, তাদের লেখা হচ্ছে সিভিক কালচার। এখানে রয়েছে সিভিল কালচার, ওটা সিভিল কালচার হবে না, ওটা সিভিক কালচার হবে। তো সিভিক কালচার, পলিটিক্যাল অ্যাটিটিউডস অ্যান্ড ডেমোক্রেসি ইন 5 নেশনস 1963। হাওয়ার্ড জে উইয়ারদা এর লেখা বইটির নাম হচ্ছে নিউ ডিরেকশনস ইন কম্পারেটিভ পলিটিক্স 1985। সো এই চারটি বই ভালো করে দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ চারটি বই, যেগুলো কিন্তু বারবার কম্পারেটিভ পলিটিক্সে দেখলাম জিজ্ঞেস করেছে। এই উইয়ারদার বইয়ের নামটাও কিন্তু দেখলাম একাধিকবার কিন্তু আছে আমার কাছে, যে কোয়েশ্চেন্স ব্যাংকের লিস্ট আছে বা কোয়েশ্চেন ব্যাংক আছে, সেখানে উইয়ারদা সার্চ করলে কিন্তু একাধিকবার নামটি আসছে। কাজেই এটা ইম্পর্টেন্ট একটা নাম, ভালো করে দেখে নিও। সেকেন্ড কোয়েশ্চেন্সে চলে আসো, অ্যাসোসিয়েশন রিজন জিজ্ঞেস করেছে। অ্যাসোসিয়েশন রিজনের কোয়েশ্চেন্সটা আমি প্রথমে চেঞ্জ করলাম, তারপরে দেখলাম যে এখানে কর্ণাটকের কোয়েশ্চেন্সে চেঞ্জ করলাম, পরে দেখলাম যে কেরলেও সেই একই উত্তর দিয়েছে। তো আমি আর চেঞ্জ করলাম না, একই রেখে দিলাম। কারণ আমি যদি আমার যুক্তি প্রয়োগ করে যদি ওটাকে উত্তরটাকে চেঞ্জ করি, তাহলে হয়তো সেটা ঠিক হতে পারে, বাট দেখা যাবে কি যে, এবং তোমরা হয়তো ঠিক করেও আসতে পারো, কিন্তু দেখা যাবে যে তুমি আমার কথাটিকে চ্যালেঞ্জ যুক্তি হিসেবে সাজিয়ে তুমি কিন্তু পরীক্ষার হলে গিয়ে কখনো, বা আনসার কি তোমার যদি কখনো অন্য কিছু দেয় যেটা এখানে দেওয়া আছে, তুমি কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, আমার কথা মতো যদি সেখানে তোমরা করে আসো, তাহলে সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু এখানকার নিয়ম অনুসারে যদি তোমরা করে আসো, তাহলে অ্যাটলিস্ট চ্যালেঞ্জ করতে পারবে এই যুক্তিতে যে একাধিক রাজ্যে কিন্তু এই কোয়েশ্চেন্সটা এসেছে এবং তার সেম উত্তর রয়েছে, কাজেই সেটা কিভাবে তারা অন্য কিছু দিতে পারে। সো একটা প্রুফ হিসেবে এটাকে কাজ করাতে পারবে তোমরা। তো এই কারণেই আমি প্রথমে উত্তরটা চেঞ্জ করেছিলাম, করে আবার এটাকে কারেক্ট করে দিলাম, যে যা দিয়েছে ওরা তাই রাখলাম, কেননা দুটো পরীক্ষাতে দেখলাম একই প্রশ্ন এসেছে এবং একই উত্তর তারা দিয়েছে। সো একটা কেরলে এবং একটা কর্ণাটকে এসেছে। তো দেখো প্রশ্নটি হচ্ছে, অ্যাকর্ডিং টু লুসিয়ান পাই, পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইজ ক্যারেক্টারাইজড বাই ইকুয়ালিটি, ক্যাপাসিটি অ্যান্ড ডিফারেন্সিয়েশন। যে লুসিয়ান পাইয়ের ধারণা অনুসারে, লুসিয়ান পাইয়ের মতে রাজনৈতিক উন্নয়নের বৈশিষ্ট্য বলতে এখানে তিনটে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ইকুয়ালিটি অর্থাৎ সাম্য, ক্যাপাসিটি মানে ক্ষমতা, ডিফারেন্সিয়েশনস মানে হচ্ছে পার্থক্যীকরণ, পার্থক্য তৈরি করা বা ভিন্ন করা। আর রিজনস হচ্ছে এখানে বলছে স্টেট শুড অ্যাটেম্প্ট টু স্ট্রেংথেন দিস অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট, যে রাষ্ট্র এগুলো কি করবে, এই উন্নয়নের যে এই ধরনের ক্ষেত্রগুলো আছে, তো এগুলোকে হচ্ছে শক্তিশালী করবে।
তো উন্নয়নের এই ক্ষেত্রগুলোকে শক্তিশালী করবে। তো কি কি সমতা আছে, ক্ষমতা আছে, সমতা, ক্ষমতা এবং পার্থক্যকরণ। তো এগুলোকে করা হয়েছে। আমরা জানি গত দিনে আমরা আলোচনা করেছি ইকুয়ালিটির কথা তিনি বলেছেন, সেখানে ইকুয়ালিটি বলতে এখানে এক্সপ্লেনেশন দিয়েও দিয়েছি আমি তোমাদের। তো ইকুয়ালিটির কথা তিনি লুসিয়েন পাই বলেছেন। ইকুয়ালিটি বলতে সেখানে পলিটিক্যাল পার্টিসিপেশনসকে ইকুয়াল করার কথা বলেছেন, সেখানে তিনি লিগ্যাল সিস্টেমটাকে ইকুয়াল করার কথা বলেছেন, সেখানে পার্টিসিপেশনসটাকে মাস লেভেলে নিয়ে যাওয়ার কথা বলেছেন, ইনস্টিটিউশনগুলোকে সকলের জন্য ওপেন করার কথা বলেছেন, হায়ারার্কিক্যাল সিস্টেম থেকে সেখানে ইনইকুয়ালিটিকে দূর করার কথা বলেছেন এবং ইকুয়ালিটিকে সেখানে নিয়ে আসার কথা বলেছেন। এবং ইনক্লুসিভনেস, ওভারঅল আমরা দেখতে পাবো ইনক্লুসিভনেস, অর্থাৎ এক প্রকার বলতে পারো যে অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়াটিতে মাসকে সাপোর্ট দেওয়ার কথা বলেছেন, ইকুয়ালিটিকে সেখানে এনশিওর এইভাবে তিনি করেছেন। ক্যাপাসিটির জায়গায় আমরা আলোচনা করলাম যে ক্যাপাসিটি বলতে সেখানে আমরা জানি যে পলিটিক্যাল সিস্টেমের ক্যাপাসিটির কথা তিনি বলেছিলেন, তাই না? ক্যাপাসিটি বলতে পলিটিক্যাল সিস্টেমের ক্যাপাসিটি তিনি বললেন, এবং সিস্টেমে আমরা জানি যে বিভিন্ন ইনস্টিটিউশনস আছে, সেই ইনস্টিটিউশনসগুলোর ক্যাপাসিটিগুলোকে বাড়ানোর কথা তিনি বলেছেন বারবার। তো সেখানে আমরা দেখতে পাবো যে এর ক্যাপাসিটি বাড়ানোর কতগুলো অফকোর্স সেখানে প্রসেস আছে, যেমন কম্পিটেন্স নিয়ে আসতে হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, বিভিন্ন রিসোর্সগুলো সেখানে দিয়ে ফাংশনসগুলোকে আরো ইমপ্রুভ করতে হবে, স্টেবিলিটি নিয়ে আসতে হবে ইনস্টিটিউশনসগুলোর মধ্যে, পাবলিক ওয়েলফেয়ারকে আরো বেশি করে প্রমোট করতে হবে। এগুলো আমরা জানি যে কতগুলো ক্যাপাসিটি হিসেবে কিন্তু কনসিডার হয়, রাইট? থার্ড আমরা দেখেছি সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশনে আমরা কি দেখলাম? ডিফারেন্সিয়েশন আমরা দেখলাম যে সেখানে ডিফারেন্সিয়েশন মানে ফ্র্যাগমেন্টেশনস নয়, পরিষ্কার ভাষায় তিনি সেখানে বলেছেন ফ্র্যাগমেন্টেশন। ডিফারেন্সিয়েশনস মানে হচ্ছে সেখানে স্পেশালাইজেশন, যে বিভিন্ন একটা সরকারের বিভিন্ন ব্রাঞ্চ থাকবে এবং প্রত্যেকটা ব্রাঞ্চ তাদের নিজেদের রেসপেক্টিভ জোনের নিজেদের রেসপেক্টিভ কাজগুলো করবে এবং কেউ কারো কাজে ইন্টারফেয়ার করবে না এবং কোনো রকম ভাবে সেটা মানে অর্থাৎ এক প্রকার ওভারল্যাপ করবে না। এগুলো আমরা দেখেছি। আবার আমরা এটাও বলতে শুনলাম যে সেই স্পেশালাইজড ওয়েতে যখন তারা কাজ করবে তখন কি হবে, যে যে উদ্দেশ্যে তারা কাজ করছে সেই উদ্দেশ্যটাকে তারা খুব বেটারলি সার্ভ করতে পারবে। তো এখানে উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে এক্সিকিউটিভ আছে, লেজিসলেচার আছে, জুডিশিয়ারি আছে, এই যে ইনস্টিটিউশনসগুলো মোটামুটি যে সমস্ত বড় বড় ইনস্টিটিউশনস আমাদের টপ লেভেল ইনস্টিটিউশন, তো সেগুলোর স্পেশালাইজড ওয়েতে কাজ করবে। লেজিসলেচার ল তৈরি করবে, এক্সিকিউটিভ সেই লটাকে এক্সিকিউট করার কাজ করবে, এবং জুডিশিয়ারি এক্সিকিউট করতে গিয়ে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় বা লেজিসলেচারও যদি কোনো ল ভুলভাবে তৈরি করা হয় তাহলে তার বিচারের কাজটি বা সেই সমাধান বা সেই ধরনের কোনো ডিসপিউট যদি তৈরি হয় তাহলে সেটাকে কিন্তু সমাধান করার কাজ করবে এক প্রকার গার্জিয়ান হিসেবে। সো এগুলো আমরা দেখেছি যে প্রপার জুডিশিয়ারির কাজ জুডিশিয়ারি করবে, লেজিসলেচারের কাজ লেজিসলেচার করছে, এক্সিকিউটিভের কাজ এক্সিকিউটিভ করছে, এবং তার এক্সিকিউটিভের আন্ডারে আরো অনেক বিউরোক্র্যাটস আছে, তাদেরও স্পেশালাইজড ওয়েতে সেখানে কতগুলো ব্রাঞ্চ ডিভিশন বা ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে, তাদেরকে সেখানে কিন্তু সেই দায়িত্বগুলো দেওয়া হয়েছে, সেগুলো তারা প্রত্যেকে নিজেদের মতো করে নির্বাহ করছে। সো এগুলোই বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন, যে এখানে একটা স্পেশাল নলেজ নিয়ে স্পেশাল ট্রেনিং নিয়ে সেই ট্রেনিং প্রাপ্ত অফিসার্সদের দিয়ে বা সেই সমস্ত পলিটিক্যাল এজেন্টসদের দিয়ে সেখানে কাজ করানো। তো এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের কথা। সো তিনি এটাই বলার চেষ্টা করেছেন যে তিনটে হচ্ছে ফিচার্স পলিটিক্যাল ডেভেলপমেন্টের। তো ভালো করে দেখে নিও লুসিয়েন পাই ক্যারেক্টারিস্টিক্স, আবার রিপিট কোয়েশ্চেন্স ছেড়ে দাও, দেখে নিও ভালো করে এগুলো। 4 নম্বর দেখো কি বলছে। 4 নম্বর বলছে লুসিয়েন পাই ইজ অ্যাসোসিয়েটেড উইথ তো ডেভেলপমেন্টাল সিনড্রোম। তো আমরা জানি ডেভেলপমেন্ট সিনড্রোম বলতে এই কথাটি আমরা জানি যে তিনি তার নিজস্ব এটা আর্গুমেন্ট ছিল না, এই আর্গুমেন্টটি তিনি আমরা জানি যে দুজনের কাছ থেকে ধার করেছেন। কাদের? জেমস কোলম্যান এবং মাইনর উইনারের কাছ থেকে তিনি ধার করে তিনি ডেভেলপমেন্ট সিনড্রোম শব্দটিকে ব্যবহার করেছেন। এটা নিয়ে তিনি প্রথম আমরা দেখলাম যে প্রথম 10টা যে ফিচার্স সেখানে তিনি আইডেন্টিফাই করেছেন, বা বলতে পারো ডিফারেন্ট আসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায়, তো সেটা যখন তিনি তুলে ধরেছেন, তো আসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্টের 10টা আসপেক্টকে তুলে ধরলেন, এবং 11 নম্বরে এসে তিনি আমরা দেখলাম কি যে তিনি একটা এখানে ডেভেলপমেন্টাল সিনড্রোমের আইডিয়া দিলেন। তো 10 নম্বরটাকে আবার তিনি খুব মানে ওয়েলকাম করেছেন বলা যেতে পারে, যে খুব একসেপ্ট করেছেন, তিনি এগ্রি করেছেন, যে যেখানে মাল্টি ডাইমেনশনালের কথা বলা হয়েছিল। বাকি উপরের 9টার মধ্যে আমরা দেখেছি যে তার প্রত্যেকটার মধ্যেই কিছু খামতি ছিল। খামতি মানে যে প্রত্যেকটাই সেখানে একটা ইউনিলিনিয়ার প্রসেসকে সেখানে ফলো করেছে, বা বলতে পারো যে একটা বলতে পারো যে একটা বায়ানারি সিস্টেমকে ফলো করেছে, বা একটা একপাক্ষিক সিস্টেমকে ফলো করেছে, একপাক্ষিক, যে অন্যগুলোর কথা তারা বলেনি, সেগুলোকে এক প্রকার এই ধরনের একটা ব্যবস্থা। কিন্তু কোনো একটা পার্টিকুলার সিস্টেম ইন্ডিপেন্ডেন্টলি যে সেখানে পলিটিক্যাল ডেভেলপমেন্ট ঘটায়, অন্য কোনো এলিমেন্ট সেটা আর যে সেখানে রোল প্লে করে না, সেটা তো নয়। কিন্তু তারা যেহেতু সেখানে ওই কাজগুলো করেছে, তো প্রত্যেকের ধারণাগুলোকেই তিনি এক প্রকার ক্রিটিসাইজ করতে দেখলাম আমরা। এবং তারও যে বিকল্প কি হতে পারে এর প্যারালালি, এবং ওদেরও কিছু শর্টকামিংসও যে প্যারালালি রয়েছে সেগুলো তিনি আইডেন্টিফাই করলেন, আমরা এগুলো দেখলাম আলোচনায়। এবং আমরা এটাও দেখলাম যে তিনি 11 নম্বরে এসে তখন ওই
ডেভেলপমেন্টাল সিনড্রোমের একটা কিন্তু উদাহরণ আমাদের সামনে প্রেজেন্ট করলেন, এবং যেটা নিয়ে তিনি ইতিবাচক নেগেটিভ কিছু কোনো কথাই বলেননি, এবং সেই আইডিয়াটা ছিল জেমস কোলম্যান এবং মাইনার উইনার। তো ডেভেলপমেন্টাল সিনড্রোম বলতে এটাকেই তিনি, বা এই ডেভেলপমেন্টাল সিনড্রোম বলে এই সমস্ত বিষয়গুলোই আমাদের মাথায় আসে, আমরা জানি। 5 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, দ্য টার্ম পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো পলিটিক্যাল ডেভেলপমেন্ট যেটা অ্যাসোসিয়েটেড হয় সেটা হচ্ছে লুসিয়ান পাই। লুসিয়ান পাইয়ের সাথে পলিটিক্যাল ডেভেলপমেন্ট শব্দটি অ্যাসোসিয়েটেড হয়। পলিটিক্যাল ডেভেলপমেন্ট শব্দটি লুসিয়ান পাইয়ের সাথে হয়। এটা নতুন করে কি বলবো জানোই তোমরা, মেন থিঙ্কার্স যদি বলে তাহলে এনাকেই কনসিডার করবে। 6 নম্বর দেখো কি বলেছে, লুসিয়ান পাই। লুসিয়ান পাই রেফার্স টু হুইচ ক্রাইসিস ইন দ্য ওয়ে অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট। লুসিয়ান পাই রেফার্স টু হুইচ ক্রাইসিস ইন দ্য ওয়ে অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট। তো তিনি এখানে আমরা দেখতে পাবো যে ক্রাইসিস বলতে তিনি এখানে দেখো, এখানে আমি ডিটেলসে লিখে দিয়েছি যে তিনি, আমি একটু ডিটেলসে দিয়েছি যেহেতু এই জায়গাগুলো তোমাদের পড়ানো হলো না গতকাল। তো এখানে আমরা একটু দেখে নিই যে লুসিয়ান পাইয়ের এই ক্রাইসিসের জায়গায় আমরা আসবো, তার আগে এখানে দেখে নাও যে ডেভেলপমেন্ট মানে কোন বিষয়টি ডেভেলপমেন্টকে লিড করে। তো ডেভেলপমেন্টকে লিড করার জন্য যে গুরুত্বপূর্ণ কারণগুলো সেখানে দায়ী, সেগুলো হচ্ছে কি, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিচুয়েশন। এই যে এখানে দেখো বলেই দিয়েছে ইন্টারন্যাশনাল স্পেয়ার, সিচুয়েশন ইন্টারন্যাশনাল স্পেয়ার, যেখানে ওয়ার অ্যান্ড এগ্রেশনস হয় সেগুলো আমরা দেখতে পাই। যাই হোক, আগে মোটামুটি থিওরাইজেশনগুলো দেখো। থিওরাইজেশনগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট, ডোমেস্টিক সোসাইটি এবং পলিটিক্যাল এলিটস, এবং তাছাড়াও এখানে পলিটিক্যাল সিস্টেম ইটসেলফ নিজেও হতে পারে। ঠিক আছে, পলিটিক্যাল সিস্টেম ইটসেলফ নিজেও হতে পারে। তো মোটামুটি বুঝে নাও যে 4টে বিষয়, এখানে 4টে বিষয়কে তিনি এখানে আইডেন্টিফাই করেছেন, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট, ডোমেস্টিক সোসাইটি এবং পলিটিক্যাল এলিটস। এরা কি করে না, এরা হচ্ছে ডেভেলপমেন্টকে লিড করার চেষ্টা করে। অর্থাৎ ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে যখন কথা বলি তখন এখানে তিনি উদাহরণ দিয়ে দিয়েছেন যে সেখানে যদি কোনো ওয়ার হয়, কোনো এগ্রেশন হয়, তাহলে তার ইম্প্যাক্ট এসে এই দেশে পড়বে। প্রত্যেকটা দেশেই অফকোর্স পড়ে, আমরা জানি, যেহেতু আমরা প্রত্যেকেই এখানে একটা ডমিনো থিওরির মতো ইন্টারডিপেন্ডেন্ট কমপ্লেক্স মডেলে দাঁড়িয়ে আছি, প্রত্যেকের উপর ঠেস দিয়ে দাঁড়িয়ে আছি, গা ঘেঁষে দাঁড়িয়ে আছি। তো কোনো একটা পিলার সেখান থেকে সরে যাওয়া মানে হচ্ছে বাড়িটা কিন্তু হুড়মুড়িয়ে পড়ে যাওয়ার মতো। ঠিক একই রকম ভাবে, যেমন উদাহরণ নিয়ে নাও যে এই মুহূর্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে এবং তার ইম্প্যাক্ট গিয়ে গোটা বিশ্বের সমস্ত দেশগুলিতে কিন্তু গিয়ে পড়ছে। সে হয়তো কম হতে পারে, বেশি হতে পারে, বাট পড়ছে। এখন সেটার লাভ হয়তো কারো হতে পারে, কারো হয়তো ক্ষতি হতে পারে। এর ইম্প্যাক্ট কারো হয়তো লাভ হতে পারে, কারো হয়তো ক্ষতি হতে পারে। যেমন আমেরিকার যেমন লাভ হচ্ছে এই যুদ্ধ হলে, বলতে পারো খানিকটা, সে এই সিচুয়েশনে নিজের ইকোনমিকে অনেকটা চাঙ্গা করে নিল। কিন্তু অন্যান্য কান্ট্রিজগুলো এই সিচুয়েশনে, বিশেষ করে যারা হচ্ছে লিস্ট ডেভেলপ কান্ট্রি বা আন্ডার ডেভেলপ কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রিজ, এদের অনেকেরই কিন্তু সিচুয়েশন কিন্তু খারাপ হয়ে গেছে। বা ডেভেলপ কান্ট্রিজগুলো এখানে কিন্তু একটা বড় সুযোগ পেয়ে গেছে নিজেদের অস্ত্র বিক্রি করার, নিজেদের মার্কেটটাকে আরো অনেক শক্তিশালী করার, নিজেদের পলিটিক্যাল পাওয়ারটাকে বাড়িয়ে নেওয়ার, নিজেদের ইকোনমিক যে ক্যাপাসিটি সেটাকে বাড়িয়ে নেওয়ার, এবং অন্যের উপর ডমিনেশনসটাকে ক্রিয়েট করার। তো অন্যকে ডাউন করে দিয়ে নিজেরা কিন্তু উঠে গেছে। তো এই ধরনের একটা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, এবং এই যুদ্ধের পরিস্থিতিতেও তারা এসে বিভিন্ন ধরনের অস্ত্র বিক্রি করেও অনেক লাভবান হয়েছে, কারণ এই সমস্ত ইন্ডাস্ট্রিজগুলোতে তারা ভীষণ মাহির। তো বুঝতেই পারছো যে সেখানে তাদের লাভ হয়েছে। তো যাই হোক, তাহলে তাদের পলিটিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা পজিটিভ। পলিটিক্যাল ডেভেলপমেন্ট ডিকের দিকেও নিয়ে যেতে পারে। আমরা জানি যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট ডিকে, তো কোথায় ডিকে হচ্ছে না, লিস্ট ডেভেলপ কান্ট্রিজগুলিতে। যে এখানে দেখা যাবে যে সেখানে বড় বড় মুভমেন্ট হচ্ছে, আন্দোলন হচ্ছে। কেন? কারণ না মানুষ এখন তাদের দেশে তেল পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, বিভিন্ন ধরনের প্রবলেম উঠে আসছে, এবং তেল গ্যাসের দাম পেলেও তারা দাম বেড়ে গেছে, এবং সেই দাম বেড়ে যাওয়া মানে তার ইম্প্যাক্ট গিয়ে অন্য প্রোডাক্টগুলোর উপর পড়েছে। অন্য প্রোডাক্টগুলোর উপর যখন তার ইম্প্যাক্ট গিয়ে পড়েছে, তখন মানুষ এগুলো কেনার ক্ষমতা রাখে না। যারা কেনার ক্ষমতা রাখে না, তখন তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে। সরকার তখন সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। সরকার পালিয়ে যাচ্ছে মানে একটা এনার্কির পরিবেশ স্ট্যাবলিশড হচ্ছে। তো দেখে নাও আশেপাশের পরিবেশগুলো, করোনা সিচুয়েশন তো এইগুলোকে তৈরি করে দিল, আবার ওয়ার্ডের সিচুয়েশনও এগুলো এই দিকেই সিস্টেমটাকে নিয়ে গেল। তো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি কি যে কারো সেখানে ডেভেলপমেন্ট হতে পারে, কারো ডিকে হতে পারে। তো এটাকে ইন জেনারেল ডেভেলপমেন্ট হিসেবেই দেখানো হচ্ছে। অর্থাৎ একটা জায়গা থেকে একটা জায়গায় সে যে যখন এক্সিস্ট করছে, সেখান থেকে তার মুভমেন্ট টু আপওয়ার্ড হতে পারে, আবার ডাউনওয়ার্ড হতে পারে। তো জেনারেলি এটাকে ডেভেলপমেন্ট হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। সো এগুলো আমরা জানি। তো ডেভেলপমেন্ট তো এটাই তাহলে লিড করছে, ঠিক আছে, এইটাই ডেভেলপমেন্টকে লিড করছে। এবার আমরা দেখে নিই যে ডেভেলপমেন্ট যখন লিড করছে, তখন আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে কি বলছে দেখো। ডেভেলপমেন্ট বলছে যে ডেভেলপমেন্ট রেজাল্ট when the existing structure and culture of the political system are unable to cope with the problem or challenge which confront it without further structural differentiations and cultural secularizations। যে ডেভেলপমেন্ট তো একটা মানে ডেভেলপমেন্টের ফলাফল এইরকম ভাবে উঠে আসে কি, যে যখন সে কাঠামোর মধ্যে বিদ্যমান কাঠামো এবং তার সংস্কৃতির মধ্যে, অর্থাৎ রাজনৈতিক সিস্টেমের যে তার যে কাঠামো আছে,
রাজনৈতিক ব্যবস্থার তার যে কাঠামো আছে এবং তার যে সংস্কৃতি আছে সেটার মধ্যে সে যখন কি করতে পারে, কোনো রকম এই পার্থক্যীকরণ বা ধর্মনিরপেক্ষকরণের এই কাঠামোটাকে বদল করতে যখন ব্যর্থ হয়, তখন দেখা যায় কি যে ডেভেলপমেন্টের কিছু রেজাল্ট বেরিয়ে আসে। অর্থাৎ ডেভেলপমেন্টের কিছু ভালো বা খারাপ রেজাল্ট বেরিয়ে আসতে পারে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ওটারই লিঙ্ক ধরে এখানে ডেভিড এম মুট এখানে কতগুলো চ্যালেঞ্জের কথা আমাদের সামনে তুলে ধরেছেন। চ্যালেঞ্জগুলো হচ্ছে যে যখন এই ধরনের একটা চ্যালেঞ্জ উঠে আসে তখন দেখা যায় কি যে স্টেট বিল্ডিং এর একটা প্রবলেম ক্রিয়েট হয়। স্টেট বিল্ডিং, যে রাষ্ট্র যে নির্মাণ করার কাজটা করছে তারা, সেই রাষ্ট্র নির্মাণের কাজটা আর কিন্তু প্রপার হয়তো হবে না। তো এখানে একটা সমস্যা দেখা দিতে পারে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে কি, মানে নেগেটিভ ওয়েতেই বলছে। দ্বিতীয় বলছে যে নেশন বিল্ডিং এরও একটা সমস্যা দেখা দিতে পারে, জাতি গঠনেরও সমস্যা। তার কারণ তাদের মধ্যে ইউনিটি নেই। নেশন বলতে কি বুঝি? নেশন বলতে বুঝি আমরা যে কতগুলো কমন বা একটা কমন প্রিন্সিপালের উপর বেস করে বা কমন ইমোশনের উপর বা ইস্যুর উপর বেস করে একটা কনসলিডেশনসকে বোঝায় মানুষের। তো সিমিলারিটিস উপর কোনো একটা পার্টিকুলার সিমিলার বিষয়ের উপর বেস করে তাহলে যখন আমরা ইউনিটি দেখছি তখন সেটাকে নেশনের আইডিয়া হিসেবে আমরা কনসিডার করি। তো কিন্তু দেখা যায় কি যে সেই সিমিলারিটিসের মধ্যে একটা ব্রেক তৈরি হয়, একটা ব্রেক দেখা যায় সেখানে। তো আলটিমেটলি এই নেশন বিল্ডিং এর কাজটা কিন্তু হয় না। নেশন বিল্ডিং এর কাজ না হলে স্টেট বিল্ডিং এর কাজটাও হয় না, কারণ একটা নেশন থেকে স্টেটের পর্যায়ে আমরা পৌঁছাই। সো আলটিমেটলি সেটাও কিন্তু প্রপার হয় না। সেখানে দেখা যাবে কি যে অনেক ধরনের নতুন নতুন প্রবলেম উঠে আসতে পারে। তো দেখো এখানে লিখেই দিয়েছি, একটু ডিটেলসে দেখে নিও। এছাড়াও এখানে প্রবলেমস অফ পার্টিসিপেশনসেরও একটা প্রবলেম দেখা যেতে পারে, প্রবলেম অফ ডিস্ট্রিবিউশনের প্রবলেম দেখা যেতে পারে। সো এই প্রবলেমসগুলোর কথা তিনি কিন্তু বলেছেন। এটারই সূত্র ধরে অ্যালমন্টন পাওয়েল আমরা দেখতে পাবো যে তারা স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচে 5টা মেজর ফ্যাক্টরসের কথা এখানে তারা বলেছেন, যেগুলো কি করে পলিটিক্যাল ডেভেলপমেন্টে কতগুলো প্রবলেমকে আইডেন্টিফাই করে। তো এখানে কতগুলো 5টা মেজর প্রবলেমের কথা তারা বলেছেন। কি কি প্রবলেম? নেচার অফ দ্য প্রবলেম কনফ্রন্টিং পলিটিক্যাল সিস্টেম, যে সমস্যাটার একটা প্রকৃতির একটা সমস্যা থাকে। রিসোর্সেস অফ দ্য সিস্টেম, এফেক্ট অফ ফরেন সোশ্যাল সিস্টেম, ফাংশনিং প্যাটার্ন অফ দ্য সিস্টেম, রেসপন্স অফ দ্য পলিটিক্যাল এলিটস। তো এগুলোর মধ্যে কতগুলো সমস্যা দেখা দেয়, এগুলো কিন্তু প্রপার ফাংশনস করতে পারে না। তো এগুলো আমরা দেখতে পাবো কি যে এগুলো প্রপার, মানে এগুলো বাংলা মানেগুলো বুঝে গেলেই তোমরা বুঝে যাবে যে এগুলো জেনারেলি যখনই কোনো একটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয় তখন এগুলোর মধ্যে একটা সমস্যা কিন্তু দেখা যায়। এই মুহূর্তে বাংলাদেশের দিকে তাকালে তোমরা পরিষ্কার জলের মতো দেখতে পাবে। বাংলাদেশের খবরের কাগজ যারা পড়ো বা নিউজ একটু চর্চা করো, বা শ্রীলঙ্কা বা হচ্ছে মালদ্বীপ যারা দেখছো, এই সমস্ত দেশগুলোর পলিটিক্যাল বিষয়গুলোর দিকে একটু নজর রাখো, তারা ভালো করে বুঝতে পারবে যে তাদের দেশে এগুলোর কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু তাদের দেশে চলছে। লুসিয়ান পাই এটারই রেস ধরে বলার চেষ্টা করলে যে 4টে ক্রাইসিস বেসিক্যালি উঠে আসে এই প্রবলেমগুলো থেকে, 4টে সমস্যা উঠে আসে। এই 5টা প্রবলেমের রেস ধরেই দেখা যেতে পারে যে সেখানে চারটে মেজর ক্রাইসিস বেসিক্যালি উঠে আসে। 4টে মেজর ক্রাইসিস কি কি? একটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস, যে তাদের পরিচয়টা কি সেটা নিয়ে একটা সমস্যা জায়গা তৈরি হয়। তাদের যেহেতু নিজেদের পরিচয় এখানে ঠিক নেই, তাহলে লেজিটিমেসির একটা ক্রাইসিস দেখা যেতে পারে। লেজিটিমেসির ক্রাইসিসের সাথে সাথে পেনিট্রেশন ক্রাইসিস, সঙ্গতি এবং পার্টিসিপেশন ক্রাইসিস, সবকটাই দেখবে বাংলাদেশে এই মুহূর্তে তোমরা দেখতে পাবে যে বাংলাদেশের জাতিগত পরিচয় নিয়ে তাদের একটা আবার নতুন করে সমস্যা তৈরি হয়েছে। দেখো এতদিন তারা ইউনাইটেড ছিল, তাদের একটাই পরিচয় ছিল, তারা বাঙালি জাতি। আজকে যখন দেখা যাচ্ছে যে এক্সিস্টিং গভর্নমেন্ট তাদের সেখানে দীর্ঘদিন ধরে হয়তো পলিটিক্যাল ডিকে ঘটিয়েছে, তো তারা এখন সেটাকে হয়তো চেঞ্জ করতে চাইছে, বা আরো অনেকগুলো ফ্যাক্টর সেখানে থাকে তাদের অনুন্নয়নের। তো ওভারঅল অনুন্নয়ন হয়েছে বলে মানুষ এখন সিস্টেমে বদল করতে চায়। যখন বদল করতে চায় তখন দেখছে যে মাইনরিটিসরা সেখানে গিয়ে কি করে, যে এক্সিস্টিং সিস্টেমকে বা পাওয়ারকে তারা এতদিন সাপোর্ট জানিয়ে এসেছে। যারা যখন দেখছে যে এক্সিস্টিং পাওয়ারকে মাইনরিটিসরা সাপোর্ট জানিয়ে এসেছে, তখন তাদের এই মেজরিটিরা মাইনরিটি শত্রু হয়ে যাচ্ছে। তো দেখো ওখানকার মাইনরিটিসরা ওই কারণে মেজরিটিদের দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছে। মানে এগুলো অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ, যে ওদের অভিযোগগুলো হচ্ছে যে ওখানকার হিন্দুরা আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে। তো সেই কারণে এখন কি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারকে যেহেতু তুমি সমর্থন করো, তাই ওদের এখন বালিঘর জ্বালিয়ে দিচ্ছে মেজরিটিরা। তাহলে এক প্রকার তাদের ইউনিটির যে একটা আইডেন্টিটি ছিল বা তাদের নেশনের যে একটা আইডেন্টিটি ছিল, তার মধ্যে একটা কিন্তু ধীরে ধীরে ফ্র্যাগমেন্টেশন আসতে চলেছে। মানে এটা তুমি মানে সিগন্যাল কতগুলো এখন কমপ্লিটলি ওদিকে যাবে কি যাবে না, এখন সেটা ওদের পলিটিক্যাল সিস্টেমের কতটা ক্যাপাসিটি আছে সেটাকে ম্যানেজ করার, সেটার উপর নির্ভর করবে সেটা। এবং আরো ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টের উপরও সেটা, ইন্টারন্যাশনাল ফোর্সগুলোর উপরও সেটা ডিপেন্ড করবে। বাট আমরা দেখতে পাচ্ছি কি যে একটা কিন্তু ইন্টারনাল ক্ল্যাশ তাদের মধ্যে শুরু হয়ে গেছে, এবং এটাই আজকে হিন্দুদেরকে এই প্রশ্নটা করতে বাধ্য করছে, বা হিন্দুদের কাছে এই প্রশ্নটা উঠে গেছে যে তোমার আইডেন্টিটি কি। কেন? কারণ তোমার আইডেন্টিটি যদি বাংলাদেশি হয় তাহলে তো তুমি এখানে তোমার বাড়িঘর জ্বালানোর প্রসঙ্গই আসে না, কিন্তু তার আইডেন্টিটি বাংলাদেশি নয়।
বা দেখবে পার্বত্য চট্টগ্রাম এলাকাতেও তোমরা দেখবে যে শুরু হয়ে গেছে পাহাড়ি মানুষরা যেখানে থাকে সেখানে বাঙালিরা ঢুকে গিয়ে ওই পাহাড়ি মানুষদেরকে সরিয়ে দিচ্ছে এবং তাদের সাথে যুদ্ধ হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে তাদের ওখানে যুদ্ধ হয়েছে। ঠিক আছে, রিসার্জেন্স আমরা দেখতে পাবো, দীর্ঘ সময় ধরে হয়েছে, ইন্টারনাল কনফ্লিক্ট চলেছে বাঙালিদের সঙ্গে সেখানে পাহাড়িদের। তো বাঙালিদের সঙ্গে পাহাড়িদের দীর্ঘদিন ধরে সেখানে যুদ্ধ হয়েছে। 1960-এর দিকে এসে তোমরা দেখবে যে সেখানে অস্ত্র তারা স্যারেন্ডার করেছিল। তো স্যার এখন আবার নতুন করে তারা মাথা চাড়া দিয়ে উঠছে কেন? কারণ আবার নতুন করে বাঙালিরা ওখানে ঢুকে যাচ্ছে। সো ফলে এখন প্রবলেমটা হয়েছে কি, প্রবলেমটা হচ্ছে যে এখানে অনেকগুলো প্রবলেম উঠে আসছে। তো আইডেন্টিটি ক্রাইসিসের একটা প্রশ্ন দেখা দিচ্ছে এবং আইডেন্টিটি ক্রাইসিসের যখন প্রশ্ন আসছে তখন লেজিটিমেসিরও একটা প্রশ্ন চলে আসবে, লেজিটিমেসি, বৈধতা। কেন? কারণ এই যে সরকার তারা যে নতুন তৈরি করেছে ওভারঅল, এবং এটা একটা হজবরলা সিচুয়েশন, শুধু এর এই দুটো হিন্দু বা পার্বত্য অঞ্চলের কথা বললাম তা কিন্তু নয়, এর পাশাপাশি তোমরা দেখতে পাবে যে আরো এই সরকারকে যারাই নিয়োগ করেছে তাদেরই সরকারকে এখন তারা লেজিটিমেসির উপর প্রশ্ন তুলছে। কেন? তার কারণ ওরা বলেছিল স্টুডেন্টরা তাদেরকে নাকি ক্ষমতায় বসিয়েছে, তারা দাবি করছিল। এখন দেখা যাচ্ছে যে স্টুডেন্টদেরকে বাইপাস করে নিজেরাই আবার নতুন করে লোক নিয়োগ করছে উপদেষ্টা হিসেবে, হ্যাঁ, অ্যাডভাইসার হিসেবে। এখন প্রশ্ন, স্টুডেন্ট আবার নতুন করে আন্দোলন করছে, রাস্তায় নেমে এসেছে যে তোমার লেজিটিমেসি তোমাকে কে দিল, এই বৈধতাটা তোমাকে কে দিল, তোমাকে এই অথরিটি কে দিল? মানে তুমি বৈধতা থাকলে তো তোমার, মানে লেজিটিমেসি থাকলে তো তুমি তো তখন অথরিটি এনজয় করবে। তো লেজিটিমেসিটাই বা তুমি কে কোথায় পেলে? আমরা কি বলেছি তোমাকে যে তুমি নিয়োগ করো? আমরা তো বলিনি নিয়োগ করো, নিজেদের মতো করে নিয়োগ করছো এবং আওয়ামী লোকগুলোকে নিয়োগ করছো। তো এই যে একটা প্রবলেম, সেখানে লেজিটিমেসির প্রবলেম উঠে গেছে এখন তাদের মধ্যে থেকে, এটা কিন্তু উঠছে, একটা ক্রাইসিসের দিকে যাচ্ছে পুরো ওভারঅল সিচুয়েশনটা। পেনিট্রেশন, সংগতির একটা তোমরা এইরকম একটা বিষয় পাবে যে সংগতি নেই, ফলে একটা অসঙ্গতির অবস্থা তৈরি হয়ে গেছে, একটা ইনস্টিটিউশনের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারছে না, এই সমস্ত সমস্যাগুলো আমরা কিন্তু দেখতে পাবো। পার্টিসিপেশনের একটা ক্রাইসিস দেখা গেছে, যে পার্টিসিপেশনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে মানে এক প্রকার মানুষ এখানে খুব বিরক্ত হচ্ছে, পার্টিসিপেশনটাও এখানে হয়তো সেখানে মানে ধীরে ধীরে মানুষ দেখবে যে বিরক্ত হয়ে কিন্তু এই সরকারের থেকে মুখ ফিরিয়ে নেবে। কারণ এই ধীরে ধীরে এই সরকারও কি করবে, ধীরে ধীরে স্বৈরাচারী হবে। আজকেই বোধহয় একটা অধ্যাদেশ জারি করেছে তারা, সেই অধ্যাদেশে বলছে, এই অধ্যাদেশে তারা বলার চেষ্টা করছে এটা, যে সরকারের যে সমস্ত কাজগুলো সরকার করবে সেখানে কোনো প্রশ্ন তোলা যাবে না সুপ্রিম কোর্টে গিয়ে। তো তার মানে এক প্রকার, মানে শেখ হাসিনা যেটা করেনি তার থেকেও খারাপ কিছু এরা করে দিয়ে যাচ্ছে। তো এরা যদি তার থেকেও খারাপ কিছু উদাহরণ রাখার চেষ্টা করছে, যে যা কিছু করবে সব ঠিক করবে, কোনো প্রশ্নই তোলা যাবে না, তাহলে তো স্বৈরাচারের এগুলো উদাহরণ। তো এরা তো এটা চায়নি, এরা তো স্বাধীনতা চেয়েছিল। তো আলটিমেটলি দেখা যাবে যে কিছু মানুষ বিরক্ত হয়ে তাদের নিজেদের কিন্তু কি করবে, এই পার্টিসিপেশনটা ধীরে ধীরে কমিয়ে দেবে, কারণ আর ভরসা থাকবে না, নিজেদের উপর আর কোনো ভরসাটাই এদের থাকবে না যে আমরা আর কিভাবেই বা এটা সমাধান করতে পারি। কারণ আলটিমেটলি সিচুয়েশনসটা কিন্তু বিপদের দিকে চলে যাবে নইলে। তো বিপদের দিকে যাতে না যায়, ঠিক আছে, একটা বড় ধরনের কোনো বিপদে সিরিয়ার মতো সিচুয়েশন যাতে না আসে, সেই কারণে দেখবে পার্টিসিপেশনসটা মানুষের কমে আসবে এবং মানুষ হয়তো দেশ ছেড়ে পালিয়ে যেতে শুরু করবে এরপর। তো ওভারঅল সিচুয়েশনসটা কিন্তু সেই দিকেই যাচ্ছে। তো এখন এই মুহূর্তে ইমিডিয়েট যেটা দরকার সেটা হচ্ছে একটা প্রপার ইলেকশন, মানে আমার ধারণা যে একটা প্রপার ইলেকশনস দরকার, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের হাতে ক্ষমতাটা ছেড়ে দেওয়া দরকার। এবার ও 5 বছর ওর কাছে একটা সময় থাকবে, জনগণের কনসার্ন নিয়েই সে পাওয়ারে আসবে। যদি সে প্রয়োজন মনে করে এই ধরনের আইন নিয়ে আসা দরকার এবং সেটা ভালো করবে দেশের জন্য, তাহলে জনগণের সম্মতিতেই করবে, লেজিটিমেট ওয়েতে সে করবে সেখানে। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এই ধরনের নতুন নতুন ক্রাইসিস গুলো উঠে আসে অ্যাকর্ডিং টু লুসিয়ান প্রাই। এগুলো ভালো করে মাথায় রেখো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে চলে আসুন আমাদের 7 নম্বর কোয়েশ্চেন। 7 নম্বর কোয়েশ্চেন বলছে লিটারেচার অন পলিটিক্যাল ডেভেলপমেন্ট স্ট্রেসেস দ্যাট লিটারেচার অন পলিটিক্যাল ডেভেলপমেন্ট যেটার উপর স্ট্রেস করছে, জোর দিচ্ছে, সেটা আমরা দেখলাম যে প্রথম পয়েন্টেই ছিল, আমাদের প্রথম পয়েন্ট ছিল পলিটিক্যাল ডেভেলপমেন্ট মাস্ট প্রিসিড বিফোর ইকোনমিক ডেভেলপমেন্ট, প্রিসিড ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থাৎ পলিটিক্যাল ডেভেলপমেন্ট মাস্ট প্রিসিড ইকোনমিক ডেভেলপমেন্ট। প্রিসিড মানে কি? পূর্বে নাকি? হ্যাঁ স্যার, আগে। পলিটিক্যাল ডেভেলপমেন্ট মাস্ট প্রিসিড ইকোনমিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো এখানে কি বোঝাতে চাইছে বাংলাটা? ইকোনমিক ডেভেলপমেন্টের আগে তার মানে রাজনৈতিক উন্নয়ন হবে, তাই তো? রাজনৈতিক উন্নয়ন হবে। যদিও আমরা লিটারেচার অন পলিটিক্যাল ডেভেলপমেন্ট স্ট্রেস দেয়, এটা আমি বলবো যে এই ধরনের মানে এই ধরনের কথা যে মানে এই ধরনের কোনো আর্গুমেন্টকে যে সবাই দিয়ে সম্মতি জানিয়েছে তা তো নয়, সবাই সম্মতি জানায়নি। তো
তো সবাই যেহেতু সম্মতি জানায়নি, কাজে এই ধরনের সেন্টেন্স দেওয়াটা আমি বলি যে এগুলো হচ্ছে মানে ভুল কিছু, মানে মানে এগুলো কোনো মানে কম নলেজ আছে এই ধরনের কোনো মানুষকে দিয়ে এই ধরনের কোয়েশ্চেন্স তৈরি করেছে, ঠিক আছে, যে এই প্রপার এই বিষয়ে তার কোনো ধারণা নেই, জাস্ট কোয়েশ্চেন করতে হবে তাই করে দিয়েছে। তো এটাই একটা কারণ হতে পারে, কারণ কারণ এখানে মানে এটা তো সোশ্যাল সায়েন্স, এটা সোশ্যাল যেহেতু সায়েন্স, এখানে আমরা কোনো ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর দেখি না যে সে সোললি শুধুমাত্র রেসপন্সিবল পলিটিক্যাল ডেভেলপমেন্টের ঘটানোর জন্য, বা আগে পলিটিক্যাল ডেভেলপমেন্ট দরকার বা আগে ইকোনমিক ডেভেলপমেন্ট দরকার, না, এটা কিন্তু বলা যায় না। এটা বোধ ভাইস ভার্সা বলা যেতে পারে। ইন্টার কমপ্লেক্স একটা মডেল বলতে পারো, একটা ইন্টার কমপ্লেক্স মডেল, যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইকোনমিক ডেভেলপমেন্ট ঘটাচ্ছে, ইকোনমিক ডেভেলপমেন্ট পলিটিক্যাল ডেভেলপমেন্ট ঘটাচ্ছে, সোশ্যাল ডেভেলপমেন্ট পলিটিক্যাল ডেভেলপমেন্ট ঘটাচ্ছে, কালচারাল ডেভেলপমেন্ট, অনেক কিছু এখানে অনেক কিছুর সাথে জড়িত। একটা হলে আর একটা হয়, একটা ঘটনা ঘটলে তার রেজাল্ট অন্যটার উপর দেখা যায়। তো কাজেই আমার মনে হয় যে এই ধরনের প্রশ্ন যদি আসে, ওরা যেটা দেবে সেটা তো মেনে নিতে হবে, কিছু করার নেই, বাট চেষ্টা করবে সেই ধরনের প্রশ্নকে স্কিপ করার যদি তোমার সুযোগ থাকে। এখানে এটাকে দিয়েছে, এটা আমি আমি মনে করি না যে এটা সব কমপ্লিটলি ঠিক, ঠিক আছে, কারণ আমরা তো দেখলাম 11 জন থিঙ্কার্সের, 11 জন বলছে 11টা আমরা তো আসপেক্ট দেখলামই, সেখানে ফিচার্স দেখলাম বা আসপেক্ট দেখলাম, সেখানে কতগুলো ভিন্নতা আমরা দেখেছি, এবং কেউ কিন্তু এই কথাটা বলে না যে আগে পলিটিক্স হওয়া দরকার বা আগে ইকোনমিক্স হওয়া দরকার, হয়তো বলেছে কিন্তু পরের জন্য সেটাকে ক্রিটিসাইজও করেছে। তো কাজে এটা তুমি বলা মুশকিল। গল্পটা খানিকটা ডিম আগে না মুরগির আগের মুরগির আগে, যে ডিম আগে না মুরগি আগে, তো ওই গল্পের মতো খানিকটা, ঠিক আছে, কিন্তু এটা সোশ্যাল সায়েন্স, এখানে কিন্তু এটা প্রমাণ করা যায় না। যাই হোক, এগুলো দেখে নিও। এখানে পলিটিক্যাল ডেভেলপমেন্ট আমি যদিও তোমাদের এটা দিয়ে দিয়েছি যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যাজ দ্য পলিটিক্যাল প্রিরিকুইজিট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, যে অর্থনৈতিক উন্নতির রাজনৈতিক পূর্ব অবস্থা হিসেবে এখানে রাজনৈতিক উন্নয়ন, ঠিক আছে। তো এই কথাটা তো আমরা প্রথম পয়েন্টেই ছিল, দেখেছি এখানে, তো নামগুলো দিয়ে দিয়েছি, ভালো করে দেখে নিও যেহেতু এটা জিজ্ঞেস করছে। চলে আসো 8 নম্বর কোয়েশ্চেন্সে। পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড পলিটিক্যাল ডিকে ইজ আ পেপার পাবলিশড ইন 1965 বাই, এটা তো সামুয়েল পি হান্টিংটন হবে, ভালো করে তোমাদের হাইলাইট করিয়েও দিয়েছিলাম বইয়ে, তোমাদের বলেছিলাম দেখে নিতে, দেখো এখানে এসেই গেছে। তো দেখে নিয়ে ভালো করে, তিনি এখানে কতগুলো নেগেটিভ ইন্ডাইসের কথা বলেছেন, এখানে পজিটিভটা দেওয়া হয়নি, শুধু নেগেটিভটা দিয়েছি। নেগেটিভ ইন্ডাইসগুলোর কথা তোমাদের ধরে ধরে গতকাল বলছিলাম, এখানে আর ডিটেলসে যাচ্ছি না, সময় নষ্ট করছি না। 18টা পয়েন্ট আছে, ভালো করে দেখে নিও নেগেটিভ ইন্ডাইসগুলো কি আছে। 9 নম্বর কোয়েশ্চেন দেখো। 9 নম্বর কোয়েশ্চেন বলছে পলিটিক্যাল ডেভেলপমেন্ট সিন্ড্রোম ইন ভিউ অফ বিহেভিয়ারাল থিওরিজ ডাজ নট ইনক্লুড, পলিটিক্যাল ডেভেলপমেন্ট সিন্ড্রোম ইন ভিউ অফ বিহেভিয়ারাল থিওরিজ ডাজ নট ইনক্লুড ইকুয়ালিটি ইনভলভিং পপুলার রুল, equality involving popular rule. Political development syndrome in view of behavioral theories does not include, political development syndrome in view of behavioral theories does not include equality involving popular rule, ঠিক আছে, ইনভলভিং ইকুয়ালিটি ইনভলভিং পপুলার রুল। তো এটা ডেভেলপমেন্ট সিম্বলের মধ্যে যে নেই, এটা মানে এটা প্রমাণটা আমি করতে পারলাম না, মানে এটা দেখতে বলতে স্কিপ করে গেছি, এটা এক্সপ্লেনেশনটা আমি দেখতে পেলাম না, এক্সপ্লেনেশনটা আমাকে একটু দেখতে হবে এক্সাক্ট কি বোঝাতে চাইছে, কোন যুক্তিতে বোঝাতে চাইছে, এবং সেটা কি ঠিক না ভুল ওটাও বুঝতে হবে ভালো করে। তাই আমি এটা তোমাদের একবার কালকে দেখে বলবো। আমি যেমনি কি ওটাই করেছিলাম, কিন্তু এটাই তো অ্যান্সার দেখালো, হ্যাঁ, আমি এটাই করেছিলাম। এক্সপ্লেনেশনটা দেখে আমার বলবো, মনে হলো শুধু কি বললে হবে না, প্রপার বুঝতে হবে যে কেন হলো, কারণ জানতে হবে, কারণ ছাড়া না পড়লে তুমি ভুলে যাবে ওইসব পড়াশোনা। আমি দেখে বলবো আগামীকাল, ঠিক আছে, তোরা জানলে কারণ বলবে আমাকে, কারণ জেনে বলতে হবে। 10 নম্বর বলছে হু অ্যামং দ্য ফলোইং লিঙ্কড পলিটিক্যাল ডেভেলপমেন্ট উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপমেন্ট, পলিটিক্যাল ডেভেলপমেন্ট উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপমেন্ট, হু অ্যামং দ্য ফলোইং লিঙ্ক পলিটিক্যাল ডেভেলপমেন্ট উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপমেন্ট। তো আমরা তো জানি গত প্রথম দিনই আমরা চর্চা করেছি সেখানে আসপেক্টগুলোর মধ্যে, এটা তো ম্যাক্স ওয়েবার হবে, যে ম্যাক্স ওয়েবার সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপমেন্টের উপর জোর দিয়েছেন। আমরা জানি যে অ্যাডমিনিস্ট্রেশনকে তিনি সেখানে ইন্ডিপেন্ডেন্ট বানাতে চেয়েছিলেন, বা সেখানে সেখানে নিউট্রাল বানাতে চেয়েছিলেন, সেখানে একটা মেশিনারি রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন, এবং সেই অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বিউরোক্রেসির একটা রোলকে সেখানে তিনি দেখিয়েছিলেন, এবং এই বিউরোক্রেসি সেখানে স্পেশালাইজড হবে, সেখানে ডিফারেন্সিয়েশনসকে ভ্যালুস দিয়ে স্পেশালাইজড ওয়েতে কাজ করবে, এবং সেখানে তার টেকনিক্যাল নলেজ থাকবে, তার সেখানে সাবজেক্ট নলেজ থাকবে, টেকনিক্যাল নলেজ থাকবে, এবং স্পেশালাইজড ওয়েতে কাজ করবে, এই সমস্ত কথাগুলো বলতে শুনেছি। এবং এটাও শুনেছি যে তার একটা, আমরা দেখলাম তার ফিচার্সগুলোর মধ্যে তিনি যে কতগুলো ফিচার্স বলেছেন বিউরোক্রেসির, তার মধ্যে এগুলোও ছিল যে সেখানে তাদের প্রপার একটা কিন্তু রিক্রুটমেন্ট সিস্টেমকে ফলো করা হবে। সেখানে আমরা এটাও শুনলাম তাকে বলতে যে সেই রিক্রুটমেন্ট প্রসেসে আমরা কি দেখব না, সেই রিক্রুটমেন্ট প্রসেসে আমরা হচ্ছে একটা পরীক্ষার ব্যবস্থা দেখব, সেই পরীক্ষাটাও কিন্তু একটা কঠিন পরীক্ষা হবে, তাই না?
নিউট্রালি হবে, সেখানে পার্সোনাল হবে না, ইমপার্সোনাল হবে, নেপোটিজমের জায়গাগুলো কমাতে হবে, বা ওই যেটাকে বলা হচ্ছে যে প্যাট্রোনেজ বিউরোক্রেসির যে কনসেপ্ট ছিল সেটার বিপরীতে গিয়ে একটা নিউট্রাল বডি তৈরি করতে হবে। এই সমস্ত বিষয়গুলো আমরা দেখেছি যে তবেই গিয়ে সে কি করতে পারবে না, নিউট্রালি নাকি কাজ করতে পারবে, এই সমস্ত কথাগুলো বলা হয়েছিল, তাই না? এগুলো আমরা দেখেছি। যদি এটাকে আমরা ক্রিটিসাইজ করতেও দেখেছি যে এই ধরনের স্পেশালাইজ বিউরোক্রেসির যখন কথা বলা হচ্ছে তখন অল্প কিছু মানুষের মধ্যেই সেটা হয়তো ট্রেনিং দিয়ে করার কথা তিনি বলছেন, কিন্তু আলটিমেটলি কি হবে, কাজগুলো যখন অল্প কিছু শ্রেণীর উপর যখন সীমাবদ্ধ হয়ে পড়বে তখন কি হবে, যে ওভারবার্ডেন হবে, তারা ওভারবার্ডেন হয়ে যাওয়ার ফলে কি হবে, তারা কাজ করার তাদের এফিসিয়েন্সিটা তারা হারিয়ে ফেলবে, তারা কিন্তু তাদের এফিসিয়েন্সিটা তারা হারিয়ে ফেলবে, এবং আলটিমেটলি দেখা যাবে কি যে, না সরি, ওভারবার্ডেন তারা হয়ে যাওয়ার ফলে কি হবে, যে তারা কাজ করতে পারবে না, তারা ওভারবার্ডেন হয়ে যাওয়ার ফলে কাজ করতে পারবে না, এবং জনগণের যে ডিমান্ডসগুলো আছে সেগুলোও কিন্তু প্রপার ফুলফিল হবে না। তো এর থেকে বেটার তিনি বলার চেষ্টা করেছেন যে আরো মাস লেভেলে মানুষের পার্টিসিপেশনসকে ইনশিওর করার মধ্য দিয়ে, ট্রেনিং এর মধ্য দিয়ে এখানে জনগণকে বা সিটিজেনকে এখানে এম্পাওয়ার করার চেষ্টা করা হোক, তাদেরকে এফিসিয়েন্ট বানানোর চেষ্টা করা হোক, তাহলেই কিন্তু এই ধরনের একটা বিউরোক্রেসির যে রোল সেটা কিন্তু একটু রিডিউস হবে বা বেটার পজিশনে যাবে। তো এটা একটা বিপরীত ধর্মী আইডিয়া, আমরা এটাকে পাইকে বলতে শুনলাম। যাই হোক, এখানে 11 নম্বর কোয়েশ্চেনে চলে আসে। 11 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে? 11 নম্বর কোয়েশ্চেন্স বলছে হাউ মেনি ফিচার্স অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট আর লিস্টেড বাই লুসি অ্যান্ড পাই। তো ফিচার্স গুলো এক্স্যাক্ট কোনগুলো সেটা ধরা মুশকিল, বাট মনে হচ্ছে সেটা যে ওই যে আসপেক্টের যে কথাটা বললেন, প্রথম 10টা আসপেক্ট, সেইগুলোরই কথা তিনি বোঝাতে চেয়েছেন। 10টা সেখানে তিনি এক প্রকার বলা যেতে পারে যে আসপেক্টই তুলে ধরলেন, এবং 11 নম্বরে এসে ডেভেলপমেন্ট সিনড্রোমের কথা তিনি বলছেন। তো দেখে নি, একবার মুখস্থ করে নাও, পরে আমি ডিটেলসে যদি পাই কোথাও প্রুফ তাহলে সেটা একবার ডিটেলসে বলেও দেবো, হ্যাঁ, এক্সপ্লেনেশনটা ওখানে লাগিয়ে দেবো। 12 নম্বর দেখো কি বলছে, হু কনসিভ পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যাজ দ্য ব্যালেন্স বিটুইন পলিটিক্যাল পার্টিসিপেশন অ্যান্ড ইনস্টিটিউশনালাইজেশন। তো এটা হান্টিংটন বলেছেন। আগামী নেক্সট ক্লাসে আমি হান্টিংটন নিয়ে আলোচনা করব তোমাদের, তো তখন এগুলো ডিটেলসে বলবো। এখানে আপাতত শুনে নাও যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট, পলিটিক্যাল পার্টিসিপেশন এবং ইনস্টিটিউশনালাইজেশন দুটোকে ব্যালেন্স করার কথা তিনি বলেছেন। দুটো যদি ব্যালেন্স করা না যায় তাহলে কি হবে, মুশকিলটা হবে যে সিস্টেমটা ভেঙে পড়তে পারে, ওভারবার্ডেন হয়ে ভেঙে পড়তে পারে। তো পলিটিক্যাল পার্টিসিপেশনস মানে কি? পলিটিক্যাল পার্টিসিপেশনস মানে হচ্ছে যে এখন যদি একটা কাজ, এখন যদি নাগরিক হিসেবে 10 জনকে স্বীকার করা হয়েছে, তাহলে আগামী বছর গিয়ে যদি আমরা এখন 100 জনের 10 জনের জায়গা, 100 জনের জায়গা ধরে নাও 100, তো 100 জনের জায়গায় যদি আমরা 1 কোটি মানুষকে এখন সিস্টেমের মধ্যে ইনক্লুড করি, তাহলে কি করতে হবে, আমাকে সিস্টেমটাও নিউট্রাল বানাতে হবে, অর্থাৎ কতগুলো ইনস্টিটিউশন বানাতে হবে, সেই ইনস্টিটিউশনসগুলোকে আমাকে এখানে প্রত্যেকটা নিয়ম মেনে কাজ করানোর জন্য একটা নির্দেশ দিতে হবে বা ওই ধরনের ল তৈরি করতে হবে, এবং সেখানে তারা নিউট্রালি কাজ করবে, সেখানে তাদের রিক্রুটমেন্ট প্রসেসগুলো ঠিকঠাকভাবে হবে, প্রত্যেকটা বডি সেখানে স্পেশালাইজড ওয়েতে কাজ করবে, এগুলোও প্যারালালি আমাকে বলতে হবে। আমি যদি শুধু সবাইকে হুড়মুড়িয়ে বাড়ির ভিতরে ঢুকিয়ে দিলাম, সবাইকে দরজা খুলে সবাইকে ঢুকিয়ে দেওয়ার পর যেটা শ্রীলঙ্কাতে কিছুদিন আগে হলে দেখবে যে একটা দেখবে ইয়ে হলো, কি বলে তোমাদের একটা শ্রীলঙ্কাতে কি বলবো, যে শ্রীলঙ্কাই তো এটা ছিল, শ্রীলঙ্কাই বোধহয় ছিল, যে সেখানে একটা শুরু হলো, লঞ্চ হলো, কি লঞ্চ হলো ওটা, কাপড়ের একটা মল লঞ্চ হলো, ঠিক আছে, একটা দামি কাপড়ের একটা মল লঞ্চ হয়েছে, তো সেই মলের মধ্যে কাপড় টাপড় সব গুছিয়ে রেখেছে সবে, পাকিস্তানে সেটা, এবং পাকিস্তানের মানুষ সেখানে ঢুকে, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান হবে, সে ঢোকার পর সঙ্গে সঙ্গে কি করলো, সেখানে যে যেটা পেরেছে সেখান থেকে তুলে নিয়ে লুট করে চলে গেছে, এবং শুধু লুটই করেনি, ভিডিও করে সেটা আবার সেই লুটের ছবি সোশ্যাল মিডিয়াতে তারা পোস্টও করেছে, হ্যাঁ, এবং এগুলো সব ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া এগুলোকে কভার করেছে, যে দেখো কোটিপতিরা ভাবছে যে তারা খুব খুশি থাকবে, কোটিপতি হয়ে যাবে, তারা বড় বড় শপিং মল তৈরি করবে, সাধারণ মানুষ তো ছেড়ে দেবে নাকি, তাদেরকে ছেড়ে দেবে না। তো তারা যতই এখানে ভাবুক যে কোটিপতি হয়ে গেলে, তারা শুধু এক্সপ্লয়েট করে গেলে, তারা শুধু এখানে সরকারকে দিয়ে পলিসি নিজের মতো বানিয়ে বেনিফিটটা নিজের মতো করে নেবে, আর সাধারণ মানুষ এখানে ঠুটো জগন্নাথের মতো সেখানে আঙুল চুষবে, তো এটা তো হতে পারে না। এগুলো কতগুলো সাধারণ কথা। তো দেখা গেল কি যে সাধারণ মানুষ যারা হচ্ছে ওইটা হয়তো উপভোগ করার সুযোগ পায় না, বা তারা হয়তো ওই ধরনের মলে জামা কাপড়গুলো কেনার কখনো সুযোগ পাবে না, তো যেদিন উদ্বোধন হচ্ছে সেদিনই গিয়ে সব দল বেঁধে গিয়ে তারা কি করলো, মলটাকে লুট করে নিল, এবং শুধু লুটই করেনি, ওপেনলি তারা সেগুলো সোশ্যাল মিডিয়াতে গিয়ে পোস্ট করেছে। এবার তুমি কতজনকে জেলে ঢোকাবে এর জন্য? কারণ ওখানে লাখ মানুষ সেখানে গিয়ে ওগুলো করেছে, তো কয়েক লাখ মানুষকে তো জেলে ঢোকানো তোমার পক্ষে সম্ভব নয়, তোমার জেলই কম পড়ে যাবে। তার মানে তোমাকে এটা বুঝতে হবে যে তোমার ডিস্ট্রিবিউশনস অফ ওয়েলথ যেটা হয়েছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে দেশের হয়নি বলে আজকে এদের গরিবের অবস্থা তৈরি হয়েছে। তাহলে এক ধরনের মানুষ এখানে কোটিপতি হয়ে গেছে, আর বড় সংখ্যক একটা মানুষ গরিব হয়ে গেছে, আর ওই গরিবরা যে সেখানে বসে আঙুল চুষবে তা তো নয়। তো আলটিমেটলি সব দেশে এটাই হয়ে থাকে, সোভিয়েত ইউনিয়নে যেমন হয়েছিল 1917-এর দিকে, মনে করে দেখো।
তো সব দেশে এটাই হয়ে থাকে, কারণ ওদের যাওয়ার রাস্তা যদি মানে পেছন দিকে দেওয়ালে পিঠ থেকে গেলে তখন এগুলোই মানুষ করে, ছিনিয়ে নিতে শেখে, তখন সে চুরি ডাকাতি খুন এগুলো করতে শেখে। তো সেটাই হয়েছে। তো যাই হোক, কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন তুমি ওই ধরনের একটা মলে মানুষকে ঢুকিয়ে দিলে, তখন ওখানকার ভেতরে যারা কর্মচারী ছিল তাদের দায়িত্বটা ছিল যে প্রত্যেককে লাইন ধরে ঢোকানো, ক্রাউডকে ম্যানেজ করা, ধীরে ধীরে তাদেরকে ঢোকানো, কিছু সংখ্যক ঢুকবে, তারপর কিছু সংখ্যক বেরোলে তারপর কিছু সংখ্যক ঢুকবে, হ্যাঁ, তাদেরকে নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া, প্রপার প্রত্যেককে ডিরেকশন দেওয়া যে এই রাস্তায় যাও, ওই রাস্তায় যাও, এইগুলো ছুতে পারবে, ওগুলো ছুতে পারবে না, এই করা হেন করা। তো প্রপার ম্যানেজমেন্টটা করা উচিত ছিল, কিন্তু সেটা তো করেনি তারা। ভেতরে গিয়ে যখনই ওরা ঢুকে গেল, দেখছে যে ভেতরে এখানে বড় সংখ্যক একটা মানুষকে ঢুকিয়ে দিয়েছে, আর ভেতর দিকে যারা যে দোকানদারগুলো আছে, যেগুলোকে ইনস্টিটিউশন হিসেবে নিতে পারো, তো দোকানদারগুলো আর ম্যানেজ করতে পারছে না এত বড় একটা ক্রাউডকে। যখন ম্যানেজ করতে পারছে না, তখন ওই ক্রাউড লুটে নিয়ে সব চলে গেল। এটাই হয়। তো ঠিক দেশের মধ্যেও ওটাই হয়, যে যখন তুমি পলিটিক্যাল ইনক্লুশনের কথা বলছো, বা যে ধরনের যেরকম ভাবেই হোক, যখন তুমি পলিটিক্যাল পার্টিসিপেশন এনশিওর করার কথা বলছো, দ্যাট মিন ইনক্লুসিভনেসের কথা বলছো, তো যখন মানুষকে তুমি বড় সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছো, তখন তোমাকে ইনস্টিটিউশনস গুলোকেও কিন্তু প্রপার একেবারে শক্তিশালী হতে হবে সেটাকে ম্যানেজ করার জন্য, এত বড় একটা জনসংখ্যার ডিমান্ডকে সেখানে মিটিভেট করার জন্য। নাহলে এই এতগুলো লোক যখন তাদের নিজেদের দাবি দিতে শুরু করবে না, তখন তুমি পাগল হয়ে যাবে। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো, ওটাই হচ্ছে যে আগের সরকার নাকি তাদের হয়ে কাজ করছিল না, ছাত্রদের স্বার্থে তারা নাকি কাজ করেনি। ছাত্ররা দীর্ঘদিন ধরে সেখানে আন্দোলন করলো আন্দোলন, সেখানে সঙ্গে তার সাথে সাথে আমরা দেখলাম সেখানকার মুসলিম সংগঠনগুলো বা পলিটিক্যাল পার্টিস গুলো যাদের উপরে এক্সপ্লয়টেশন চালিয়েছিল সরকার, এটা তো অমান্য করা যাবে না, করেছে। হলো যখন এরা তাদের নিজেদের দাবি নিয়ে রাস্তায় বেরিয়ে, যখন সরকার একেবারেই সমস্ত ইনস্টিটিউশনগুলোকে ম্যানিপুলেট করে তারা যখন এখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাইকে যখন দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করলো, তখন দেখা গেল কি যে নতুন সরকার পাওয়ারে আসলো। এখন এই নতুন সরকারে এসে খানিকটা ওই মলের মতোই সিচুয়েশন হয়েছে, কি না কাউকে ম্যানেজ করতে পারছে না। প্রত্যেক দিন দেখবে সেখানে রাস্তা জ্যাম হচ্ছে, প্রত্যেক দিন আন্দোলন বসছে, প্রত্যেক দিন ধর্ণা হচ্ছে, প্রত্যেক দিন কিছু না কিছু হচ্ছে। তো প্রত্যেক দিন যখন কিছু না কিছু হচ্ছে, তখন তো সেটা একটা ডিসঅর্ডারের দিকে নিয়ে গেছে। তার মানে এরা যারা পাওয়ারে আসলো উপদেষ্টা হিসেবে, তারা ইনস্টিটিউশনালাইজ করতে পারলো না সিস্টেমটিকে। যেহেতু ইনস্টিটিউশনালাইজ করতে পারেনি, ফলে কি হচ্ছে যে এত বড় একটা পপুলেশনের ডিফারেন্ট যে সেখানে সেকশনস আছে, তারা ডিফারেন্ট তাদের কিন্তু ডিমান্ড দিতে শুরু করেছে, যে আমার এটা চাই, আমার ওটা চাই, আমার এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, সরকার এটা কেন করছে, সরকার ওটা কেন করছে না, বিভিন্ন ধরনের তাদের দাবি দেওয়া পেশ করতে শুরু করলো। যখন করতে শুরু করেছে, তখন কি হচ্ছে দেখো, এর পরিণতিটা তোমরা এটাই দেখতে পাবে যে এই সরকার বোধহয় বেশি দিন টিকবে না। নইলে ওরা এখনই হুঁশিয়ারিও দিচ্ছে এটাও, যে যেভাবে ওরা আওয়ামী লীগরা যেমন দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যেভাবে তোমাদেরও অবস্থা কিন্তু তাই হবে। ওরাই হুঁশিয়ারি দিচ্ছে, যারা আন্দোলন করেছিল তারাই হুঁশিয়ারি দিচ্ছে, যারাই এদেরকে ক্ষমতায় বসালো তারাই হুঁশিয়ারি দিচ্ছে। তো এগুলো কিন্তু হচ্ছে, তার মানে কি, তার মানে হচ্ছে যে এরা প্রপার ইনস্টিটিউশনালাইজ করতে পারেনি, ইনস্টিটিউশনালাইজেশনটা প্রপার হয়নি। তো পলিটিক্যাল পার্টিসিপেশনটা শুধু ইনশিওর করলে হবে না তোমার, যে হ্যাঁ শেখ হাসিনা এসেদের ক্ষমতা দেয়নি, তুমি এসেদেরকে ক্ষমতা দিয়ে দিলে। কি ক্ষমতা? ক্ষমতা হচ্ছে রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনস, তুমি এদের দিয়ে দিলে। এখন এরা এসে মুখ দিয়ে যা বলছে, তুমি এখন সেটা পূরণ করতে পারছো না। তাহলে তো মুশকিলটা হলো কি, যে তোমার ইনস্টিটিউশনের ওই ধরনের নিয়ম কানুনগুলো তুমি তৈরি করতে পারোনি। না তৈরি করেই যখন এদেরকে সবার আগে ঢুকিয়ে দিয়েছো তুমি, তখন এদেরকে ব্যালেন্স করাটা ভীষণ ডিফিকাল্ট। কারণ ভিন্ন ভিন্ন চাহিদা উঠে আসছে, সেই চাহিদা পূরণ করার জন্য বাংলাদেশের সরকার কিন্তু না সে এত তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে বা পলিটিক্যাল সিস্টেমের দিক থেকে তারা ক্যাপেবল, যারা কাজ করছে তারা না এদের এই অভিজ্ঞতা আছে, আর না তাদের মানে কেউ এদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে এত বেশি নেই। সাধারণ মানুষ এরা কতগুলো, বিজনেসম্যান এরা কতগুলো, তো নেই, এরা প্রফেশনাল নয়। তো ফলে ম্যানেজ করতে পারছে না। একদিকে পলিটিক্যাল সিস্টেমের একটা ব্যর্থতা, আর দ্বিতীয় দিকে হচ্ছে তাদের তো নিজেদের একটা গরিব দেশ হওয়ার কারণে এটা হচ্ছে। ওভারঅল সিচুয়েশনসটা যেখানে গিয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে একটা ডিস্টেবিলাইজেশনের দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, স্টেবিলিটির দিকে যাচ্ছে না, ডিস্টেবিলাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে। যে তারা দেখা যাচ্ছে যে যারা সরকারে আসলো, যারা সরকারে তাদেরকে নিয়ে আসলো, তারাই এখন তাদের বিরুদ্ধেই আন্দোলন করছে, রোজ আন্দোলন করছে। সো কোন দিকে যাচ্ছে সিস্টেমটা কিন্তু খারাপের দিকে যাচ্ছে। তো হান্টিংটন ওটাই বলার চেষ্টা করেছেন এক প্রকার উদাহরণ দিয়ে, মানে এটাই বলার চেষ্টা করেছেন। আর বাংলাদেশের নিরিখে বলেছেন তা নয়, উনি তো অনেক আগে বলেছেন। মানে আমরা এটাকে রিলেট করতে পারি যে তুমি পলিটিক্যাল পার্টিসিপেশন এনশিওর করো, ওকে ফাইন, বাট সেটার সাথে সাথে যদি ইনস্টিটিউশনালাইজেশন না করতে পারো, তাহলে কিন্তু সিস্টেমটা ভেঙে পড়তে পারে। তো কোথাও গিয়ে তোমাকে ব্যালেন্স করতে হবে। আবার ইনস্টিটিউশনালাইজেশনে যাতে এত কঠিন না হয়ে যায় যে সেখানে পলিটিক্যাল পার্টিসিপেশন এনশিওর হচ্ছে না, যেটা আগে সরকার করেছে। যে ইনস্টিটিউশনালাইজেশন প্রচুর করে দিয়েছে তারা, অর্থাৎ প্রতিষ্ঠানগুলোর নিয়ম কানুন জটিল করে দিয়েছে, একবারে নিয়ম মেনে কাজ হবে সমস্ত কিছুতে, এবং দুর্নীতিও হয়েছে, সেটাও প্যারালালি সেটা একটা কারণ ছিল। বাট হ্যাঁ, অনেক কিছু নিয়ম জটিল করে রেখেছিল যে মানুষ তার ভেতরে ঢুকতে পারতো না। তো ফলে কি হয়েছে যে সেখানে আর একটা বিপরীতধর্মী ঘটনা ঘটেছে। তো কোনো একটা যেন সেখানে ইন্ডিপেন্ডেন্ট না হয়ে
যেন সেখানে অন্য রিপোর্ট যাতে সেখানে ইয়ে না করে, প্রেশার যাতে ক্রিয়েট না করে। তো এটার মধ্যে তোমাকে ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করার মধ্য দিয়ে এগোতে হবে, নইলে কিন্তু ভেঙে পড়তে পারে। তো যেটা আমরা আজকে বাংলাদেশে দেখছি সেটার হচ্ছে চূড়ান্ত উদাহরণ হচ্ছে এই কোয়েশ্চেন্সটা চূড়ান্ত উদাহরণ হচ্ছে আজকের বাংলাদেশ, যেটা আমরা বাংলাদেশে দেখছি। চলো এখানে দেখে নিও বিষয়গুলো, বাকি এখানে আরো ডিটেলসে এখানে লিখে দিয়েছি, কিন্তু আমি আর গভীরে যাচ্ছি না। তার কারণ হচ্ছে যেটা আমরা হান্টিংটন 2-1 দিন বাদে আলোচনা করব, আমাদের আলাদা করেই করব আমরা। মডার্নাইজেশনের প্রসেস সম্পর্কে তিনি কি বলেছেন, ডেমোক্রেটাইজেশন সম্পর্কে কি বলেছেন, ডেমোক্রেসির ওয়েবগুলো নিয়ে তিনি কি বলেছেন, তখন এটা আবার আসবে আলোচনায়। বাট ডিটেলসে দিয়েছি তোমাদের পড়ার সুবিধার্থে, জানার সুবিধার্থে। সরি। 13 নম্বর দেখো কি বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং পলিটিক্যাল ডেভেলপমেন্ট। রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে এই নিচের মধ্যে কোনটা ঠিক সেটা আইডেন্টিফাই করতে হবে। আমি এটাও এখন আলোচনা করছি না, কারণ এটার একটা প্রবলেম আছে। সো আমি একটু হান্টিংটনের যখন মেটেরিয়ালটা পড়বো তখন আমি আশা করি সেই আমার মধ্যে যে প্রশ্নটি জেগেছে সেটার উত্তরটা আমি পাবো, এবং তারপরেই গিয়ে আমি এটা বোঝাবো। সো হান্টিংটন যখন পড়াবো তখন এটা তখনও বলে দেবো, আপাতত এটাকে স্কিপ করো, ঠিক আছে? কারণ এখানে এবিসি তিনটেই ঠিক বলেছে, বাট আমার মনে হচ্ছে একটা এখানে ভুল হতে পারে। 14 নম্বর দেখো কি বলছে, ইন দ্য কনটেক্সট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট লুসিয়ান পাই কনসেপ্ট অফ ইকুয়ালিটি হ্যাজ বিন আইডেন্টিফাইড বাই অ্যালমন্ডস অ্যাজ। তো এটা হচ্ছে কালচারাল সেকুলারাইজেশন। যে আমরা জানি যে অ্যালমন্ডস এখানে পলিটিক্যাল এই ইকুয়ালিটিকে, এখানে আমরা জানি যে এই লুসিয়ান পাইয়ের যে ইকুয়ালিটি সেটাকে কালচারাল সেকুলারাইজেশন বলেছেন। কালচারাল মানে হচ্ছে সাংস্কৃতিক একটা নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা, যে কোনো বিষয়ে সে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে, অর্থাৎ অত্যধিক বেশি ইনস্টিটিউশনালাইজ করতে দেখলাম আমরা যে কিভাবে তিনি স্ট্রাকচার তৈরি করলেন, একটা খাঁচা তৈরি করলেন। সেই খাঁচার মধ্য দিয়ে তোমাকে পার হতে হবে। সেখানে ডিমান্ড আসবে, সেই ডিমান্ডের সেখানে সাপোর্ট পাবে, সেই সাপোর্টগুলো ডিমান্ড এবং সাপোর্টগুলো ইনপুটের আকারে এসে যখন সেটা মেকানিজম প্রসেসে ইয়েতে যাবে, কনভার্সন প্রসেসে যাবে, সেটা কনভার্সন হবে। অনেকগুলো স্টেজের কথা তিনি বলেছেন। আমরা ডেভিড ইস্টনকে যা বলতে শুনলাম তার থেকে আরো অনেক বেশি স্টেজের কথা তিনি বলেছেন। বাট দুজনের মধ্যে পার্থক্য এটাই ছিল যে উনি ফিডব্যাকের প্রসেসের কথা বলেনি, ইনি ফিডব্যাকের কথা বলেছেন। উনি একটু সংক্ষিপ্ত আকারে বলেছেন, ইনি আরো ডিটেলসে বলেছেন, ইনি আরো এখানে প্রেশার গ্রুপসের কথাগুলোকে তুলে ধরেছেন, অনেক কিছু ডিটেলস দিয়েছেন। তো আমরা এগুলো দেখেছি। তো এটা কালচারাল সেকুলারাইজেশন, কারণ ওই মডেলটা তিনি তৈরি করলেন এক প্রকার নিউট্রালিটি বজায় রাখার জন্য। তো আমরা এগুলো দেখবো, ডিটেলসে দেখে নিও, ডিটেলসে এখানে বলে দিয়েছি। 15 নম্বর দেখো এখানে কি বলছে, অ্যাকর্ডিং টু এডওয়ার্ড শিল দ্য পলিটিক্যাল ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি শুড বি মেজার্ড অন দ্য বেসিস অফ, মেজার্ড মানে মাপ করা হবে। তো একটা মানে এডওয়ার্ড শিলের ধারণা অনুসারে রাজনৈতিক উন্নয়নের এডওয়ার্ড শিলের ধারণা মতে রাজনৈতিক উন্নয়নের একটা দেশে উন্নয়নটাকে কিভাবে মাপা হবে। তো মাপা হবে তার পলিটিক্যাল ইনস্টিটিউশনস দিয়ে। কিভাবে? যে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনস গুলো যত শক্তিশালী হবে তত বেশি, বা যার ক্ষমতা যত বাড়বে, সক্ষমতা ক্যাপাসিটি, তার ক্যাপাসিটি যত বাড়বে, তার মধ্যে স্টেবিলিটি যত বাড়বে, তত বেশি সেটা প্রমাণ হবে কি, তত বেশি প্রমাণ হবে যে সেই দেশে কিন্তু পলিটিক্যাল ডেভেলপমেন্ট অত্যধিক বেশি হচ্ছে। সেখানে যদি ইনস্টিটিউশনসগুলোর মধ্যে ক্যাপাসিটি তাদের না বাড়ে, ইনস্টিটিউশনগুলোর স্টেবিলিটি যদি না আসে, তাহলে সেখানে কিন্তু এক প্রকার সে হয়তো আইদার দিকের দিকে যাচ্ছে, নইলে একটা হয়তো সেখানে তার একটা স্ট্যাটিক পজিশনে সে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাবো কি যে ইনস্টিটিউশনসগুলোর তাদের মধ্যে স্টেবিলিটি থাকবে, ইনস্টিটিউশনসগুলো তাদের মধ্যে প্রপার ফাংশনস হবে, নিয়ম মেনে কাজ হবে, জনগণের পার্টিসিপেশন ইনশিওর করতে পারবে, এগুলো তারা করবে, বা জনগণের যে ডিমান্ডসগুলো আছে সেগুলোকে তারা ফুলফিল করতে পারবে। তো যখন আলটিমেটলি তারা এগুলো করতে পারবে, তখনই গিয়ে সেখানে কি হবে, তখনই গিয়ে সেখানে উন্নতি হচ্ছে, রাজনৈতিক উন্নতি হচ্ছে বলে আমরা কিন্তু ধরে নেব। তো এইভাবে আমরা মাপ করি আমাদের দেশের বিচার ব্যবস্থা ঠিকঠাক বিচার করতে পারছে কিনা, বা যে কোনো দেশে বিচার ঠিকঠাক ভাবে করতে পারছে কিনা, মানুষ এটার দ্বারা স্যাটিসফাইড হচ্ছে কিনা, লেজিসলেচার প্রপার ল তৈরি করতে কিনা, মানুষের ডিমান্ড সেটার মধ্যে দিয়ে ফুলফিল হচ্ছে কিনা, এক্সিকিউটিভরা সেই লটাকে সেখানে প্রপার এক্সিকিউট করতে পারছে কিনা, এবং মানুষের যে সমস্ত দাবিগুলো ছিল সেই দাবিগুলো সেখানে প্রপার ফুলফিল হচ্ছে কিনা সেটার মধ্য দিয়ে, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে ইনস্টিটিউশনের কাজ। তো এগুলো যত তাড়াতাড়ি তারা করতে পারবে, যত ভালো রকম ভাবে করতে পারবে, সিস্টেমটার মধ্যে স্টেবিলিটি আসবে। যত দেরি করবে তারা, যত খারাপভাবে রেজাল্ট তাদের বেরিয়ে আসবে, তত বেশি ইনস্টেবিলিটি কাজ করবে, এবং সেটা দিকের দিকেও কিন্তু পৌঁছে যেতে পারে। তো এগুলো আমরা জানি, এগুলোই এখানে একটু ডিটেলসে বলা হয়েছে, ভালো করে দেখে নিও। 16 নম্বর কোয়েশ্চেন কি বলছে, অ্যাকর্ডিং টু অ্যালমন্ড হুইচ ইজ নট আ কন্ডিশন ফর পলিটিক্যাল ডেভেলপমেন্টের কোনটা কন্ডিশন নয়, শর্ত নয়। তো অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সের কথা তিনি বলেছেন, অ্যাডিকুয়েট চ্যালেঞ্জেস টু অ্যাডিকুয়েট রেসপন্স, এটা উল্টোটা হয়েছে, অ্যাডিকুয়েট রেসপন্স টু চ্যালেঞ্জেস হবে এটা, ঠিক আছে, এটা ঠিক করে দেবো পরে। আর এখানে হবে কংগ্রুয়েন্ট ডেভেলপমেন্ট অফ আদার সোশ্যাল সিস্টেম, অর্থাৎ
বলতে পারো যে আরো অন্যান্য যে সমস্ত সামাজিক ব্যবস্থাগুলো আছে সেটার সাথে একটা সঙ্গতি রেখে উন্নয়ন। তো আমরা জানি এই তিনটের কথা তিনি বলেছেন, কিন্তু ওভারল্যাপিং এর কথা তিনি বলেননি যে একটা স্টেজকে অতিক্রম করে আরেকটা স্টেজে তুমি চলে যাবে, এটা হবে না। ঠিক আছে, প্রপার সিস্টেম মেনে তোমাকে কিন্তু কাজ করতে হবে। তো অ্যালমন্ডকে তো আমরা দেখেছি যে তিনি কতটা সিস্টেমকে সেখানে স্ট্যাবলিশ করার চেষ্টা করলেন, স্টেজগুলোকে সেখানে আইডেন্টিফাই করার চেষ্টা করলেন যে এটা হচ্ছে প্রথম স্টেজ, যে প্রথমে ইনপুট আসবে, তারপর আউটপুট আসবে, ইনপুট আসবে, তারপরে সেখানে সেটার ইনপুটটা ডিমান্ডের আকারে আকাশে আসবে, সেটা সাপোর্ট পাবে, তারপর সেটা কনভার্সন প্রসেসে যাবে। এই সমস্ত বিষয়গুলো একটা প্রপার একটা স্টেজের কথা, যে স্টেজ অতিক্রম করে সেগুলো কিন্তু হবে। তো ওগুলো এখানে তোমরা দেখতে পাবে যে ঘুরিয়ে ফিরিয়ে ওগুলোই এখানে বলা হয়েছে, এগুলো দেখে নিও। 17 নম্বর দেখো কি বলেছে, হু অ্যামং দ্য ফলোইং স্টেটেড দ্যাট আ ডেভেলপিং সোসাইটি ইন অর্ডার টু রিচ দ্য গোল অফ ডেভেলপমেন্ট would have to pass through the stages of political unifications, industrializations, national welfare and abundance। তো এটা কারা বলেছে এই কথাগুলো, ঠিক আছে, কে বলেছে, সরি, এটা অর্গানস্কি বলেছে, ঠিক আছে, OAF অর্গানস্কি। তো এফ অর্গানস্কি যাকে আমরা শর্টেও বলি। তো অর্গানস্কি এই কথাগুলো বলেছে, কি কি বলেছে, যে স্টেজগুলো হচ্ছে পলিটিক্যাল ইউনিফিকেশন সবার প্রথমে, তারপরে তিনি বলেছেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তারপরে বলেছে ন্যাশনাল ওয়েলফেয়ার, তারপরে বলেছে অ্যাবান্ডেন্স। এবার এর মানেগুলো কি কি, এখানে যখন আমরা পলিটিক্যাল ইউনিফিকেশনস বলছি তখন পলিটিক্যাল ইউনিফিকেশনস বলতে এখানে বোঝাচ্ছে, দেখো বলে দিয়েছে দ্যাট দিস স্টেজ ইনভলভস দ্য ফরমেশন অফ আ কোহেসিভ স্টেট with centralized authority. It is characterized by the consolidation of power and the creation of institutions that unify disparate groups within a territory. The focus is on building a strong centralized government that can maintain order, integrate diverse communities and create a sense of national unity. অর্থাৎ বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে একটা সংহতি করা এবং সেই সংহতির মধ্য দিয়ে একটা শক্তিশালী একটা কেন্দ্র তৈরি করা, যেখান থেকে কি হবে, সকলকে পরিচালনা করার চেষ্টা করা হবে। তো এটা হচ্ছে পলিটিক্যাল ইউনিফিকেশনস, যে আলাদা আলাদা অনেকগুলো গ্রুপ থাকতেই পারে, ইন্টারেস্ট থাকতে পারে, তার সদের মধ্যে সবগুলোর মধ্যে একটা ইউনিটি, এবং সেই ইউনিটিকে সেন্ট্রালি সেটাকে কিন্তু এক প্রকার সহজ ভাষায় যদি বলো, সেন্ট্রালি সেটাকে কিন্তু কন্ট্রোল করা, সেটাকে সেন্ট্রালি সমস্ত সেটাকে ম্যানেজ করা। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিফিকেশন, সরি, পলিটিক্যাল ইউনিফিকেশনের বক্তব্য, বেসিক। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কি বলছে, আফটার অ্যাচিভিং পলিটিক্যাল ইউনিটি, যখনই তোমার পলিটিক্যাল ইউনিটি চলে আসলো, অর্থাৎ ইউনাইটেড যখনই তুমি হয়ে গেলে, তখন কি হবে, তখন তোমার নেক্সট স্টেজটা হচ্ছে যে তোমাকে উন্নতি করতে হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে, তোমাকে কাজ করতে হবে, হ্যাঁ, তোমাকে উন্নতি করতে হবে। তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলেছেন তিনি, যে ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হবে, সেখানে নতুন নতুন টেকনোলজি তৈরি হবে, সেই টেকনোলজির হাত ধরে নতুন নতুন প্রোডাক্ট তৈরি হবে, ওভার প্রোডাকশন হবে, সস্তায় প্রোডাক্ট তৈরি হবে, মানুষের কাছে ইজিলি প্রোডাক্ট পৌঁছে যাবে। এই যা কিছু প্রয়োজন, মানুষের এফোর্টসটাকে কমিয়ে দেওয়া ও মানুষের কাছে তার ডিমান্ডসগুলোকে ফুলফিল করার জন্য যা কিছু নেসেসারি, সেই রকমভাবে ইন্ডাস্ট্রিকে তৈরি করতে হবে। হ্যাঁ, এগুলো এটা করবে। তাহলে এরপর কি হবে, এটা যখন হবে তখন অফকোর্স সেটার সাথে সাথে তখন ন্যাশনাল ওয়েলফেয়ারও হবে, ন্যাশনাল ওয়েলফেয়ারও আসবে সেটার মধ্যে দিয়ে। কি বলছে দেখো, দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রোগ্রেসেস অ্যাটেনশন শিফট টু ইমপ্রুভিং দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং ফর সিটিজেন। যে যখনই এটা প্রোগ্রেস করবে তখনই কি হবে, মানুষের উন্নতি হবে। মানুষের উন্নতি মানে ইন্ডাস্ট্রি আসলে, যেমন আমরা এক্সপেক্ট করছি পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি আসছে না বলে আমাদের উন্নতি হচ্ছে না, তো এখানে ইন্ডাস্ট্রি আসলে সেখানে উন্নতি হবে। তো এগুলোই বলা হচ্ছে এখানে। মানুষের উন্নতি মানে তখন সেটা তার এডুকেশনের মধ্যে দেখা যাবে, তার হেলথের মধ্যে দেখা যাবে, তার সোশ্যাল সিকিউরিটির মধ্যে দেখা যাবে, এই সমস্ত তার যে সোশ্যাল ইকোনমিক আসপেক্টগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে দেখা যাবে, এবং যে সমস্ত ডিসপ্যারিটিসগুলো আছে বা যে সমস্ত ইনইকুয়ালিটিসগুলো আছে সেগুলো কিন্তু কম হতে শুরু করবে। জেনারেলি এটাই বলা হয়। অ্যাবান্ডেন্সের কথা বলা হয়েছে, দ্য ফাইনাল স্টেজ ইজ মার্কড বাই ইকোনমিক ম্যাচুরিটি অ্যান্ড প্রসপ্যারিটি। In this phase, the society enjoys widespread wealth and a high standard of living. যেই পর্যায়ে এসে মানুষ কি করে, যে প্রচুর সম্পদ উপভোগ করে এবং তাদের একটা উন্নত জীবনযাপন থাকে, উন্নত মানের একটা জীবনযাত্রা তাদের থাকে। The focus is on sustaining development and ensuring that the benefit of economic growth are accessible to all members of society. যে এই পর্যায়ে এসে কি করা যায়, যে এই যে উন্নয়নটা যেটা হচ্ছে সেটাকে ধরে রাখতে হবে, সেটা যেন আবার নেগেটিভের না চলে যায়, সেটাকে ধরে রাখতে হবে এবং উপর দিকে যতটা পারা যায় সেখানে নিয়ে যেতে হবে। যে উন্নতি হচ্ছে, আজকে 100 টাকার উন্নতি হলে কালকে সেটা চেষ্টা করাবে কালকে 120 টাকার উন্নতি করতে হবে। সো এই ধরনের উন্নতি সেখানে করতে হবে, এবং সমাজের প্রত্যেকটা মানুষ যাতে সেটার সুযোগ বেনিফিটটা পায় বা সেটা যাতে এক্সেসটা পায়, ঠিক আছে, সেটা এনশিওর করতে হবে। তো এই সমস্ত কথাগুলোই এখানে তিনি কিন্তু বলার চেষ্টা করেছেন। ঠিক আছে, দেখে নিও। 18 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে, 18 নম্বর কোয়েশ্চেন্স বলছে গিভেন বিলো টু স্টেটমেন্ট, ওয়ান লেভেল এস অ্যাসারশন, ওয়ান আদার লেভেল এস রিজন। কেরলে এসেছে, এটা দেখে নাও। অ্যাকর্ডিং টু লুসিয়ান পাই, পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইজ ক্যারেক্টারাইজড বাই ইকুয়ালিটি, ক্যাপাসিটি এন্ড ডিফারেন্সিয়েশনস। রিপিট কোয়েশ্চেন ছেড়ে দাও, এখানে আমি বি দিয়েছি, এটা এ হবে, ঠিক আছে, এটা বি দিয়েছি, এটা এ হবে, এ করে দেবো, ঠিক আছে, এটা এ হবে। এটারই কথা বলছিলাম যে দুই জায়গায় দুই রকম ভাবে আছে, দুই জায়গায় দু রকম ভাবে আছে। আমি আনসারটা তো বদলালাম, তাও এখানে বি আছে। আচ্ছা, এটা এ হবে, সরি বি হবে, ভুল বলছি আমি।
এখানে ওরা বি দিয়েছে যে দুটো নাকি আলাদা ইস্যু, বি দিয়েছে, ঠিকই আছে, এটা আমি ঠিকই করেছি, এটা বি হবে, ঠিক আছে। ওটা দেখলে তোমরা কর্ণাটকের প্রশ্ন 2 নম্বরে ছিল, আর এটা 18 নম্বরে এসে তোমরা দেখছো যে এটা কি এটাও বি দিয়েছে, এটা কেরলে এসেছে। সো দুই জায়গাতেই দেখবে একই প্রশ্ন, একই উত্তর দিয়েছে, আলাদা দেয়নি, একই দিয়েছে। বাট আমি ভাবছিলাম এটা এ হলে বোধহয় ভালো হতো, বাট এখানে বি দিয়েছে, যেহেতু বি দিয়েছে আমি বলবো তোমাদের তোমরা ওই বিটাই করে আসবে, নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশনটাই করে আসবে, দুটো আলাদা স্টেটমেন্ট হিসেবে সেটাকে আইডেন্টিফাই করছে। বলো কি বলছো? আমি তো কনফিউজ কনফিউজ হওয়ার হয়েছি এটা নিয়ে। কনফিউজ হওয়ার কিছু নেই, স্টেটমেন্টটা পড়ো আর দুটো আলাদা ধরে নিয়ে আগে তো ছিল এটার কারেক্ট এক্সপ্লেনেশন বলছে। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন হবে, তারপরে প্রথমের দিকে যেটা ছিল সেটাতে এ কারেক্ট অপশন আসলে বলেছে, আমি চেঞ্জ করেছিলাম, আবার আমি এখানে যখন বি চেঞ্জ করেছি বলছে। সেই মুহূর্তেই হয়তো তুমি সলভ করেছো, ওই জন্য এই সমস্যাটা হয়েছে, বুঝতে পেরেছো? তো এটার সঠিক উত্তরটা হচ্ছে বি, বিটাই করবে। পরীক্ষা আসলে বিটাই করব, লিগ্যাল ডকুমেন্ট পেয়ে যাবে চ্যালেঞ্জ করার, যদি ওরা অন্য কোনো কিছু দেয়, বুঝতে পেরেছো তো? এটা লিগ্যাল ডকুমেন্ট পেয়ে যাবে যে এটা সরকারি একটা কোয়েশ্চেন্স হয়ে গেছে, এখন কোয়েশ্চেন্সটা ওদের সিলমোহর পড়ে গেছে কোয়েশ্চেন্সটার উপর। সো এটা এরা যদি এটাকে সরকার সঠিক ধরে দেয়, তোমরা কি করে ভুল ধরছো এটাকে, তো তুমি চ্যালেঞ্জ করতে পারবে। তো দু জায়গাতে যেহেতু দিয়েছে তাই আমি এটাকে চেঞ্জ করলাম, নাহলে আমি এ করতে বলতাম তোমাদের, ঠিক আছে? কারণ অনেক সময় কি হয় যে ওটা পড়ার পর এটাকে কারণ হিসেবে না ধরলে কিন্তু নাও মিলতে পারে, কিন্তু যখন তুমি উল্টো করে পড়বে তখন হয়তো মিলবে, তো তখন ওরাও ওটাকে এ ধরে। হ্যাঁ, যাই হোক, আমরা তো দেখেছি আবার এখন নেটে এই ধরনের কোয়েশ্চেন্স আর জিজ্ঞেস করছে না, যেহেতু জিজ্ঞেস করছে না নেটে এই ধরনের কোয়েশ্চেন্স, তো কাজেই এই ভয়টা থেকেও বেরিয়ে আসো যে এটাই আসবে এক্সাক্ট, এবং আসলে তোমার হয়তো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। নেটের 2-3টে লাস্ট এক্সাম বলছে যে এই অ্যাসাম্পশন রিজনের কোয়েশ্চেন্স ওরা আর দিচ্ছে না। সো বোধহয় এই 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 কনফিউশনগুলো এড়ানোর জন্যই দিচ্ছে না। তো যদি না দেয় তাহলেই তোমাদের জন্য মঙ্গল। আর তবে ওয়েস্ট বেঙ্গল সেটে আবার আসতে পারে, ভালো করে দেখে নাও, ওয়েস্ট বেঙ্গল সেটে রিজনের কোয়েশ্চেন্স কিন্তু লাস্ট টাইম এসেছে, তো ভালো করে দেখে নাও। 19 নম্বর কোয়েশ্চেন দেখো, 19 নম্বর কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট। কারেন্ট তো জানো তোমরা, ইসিডি তোমাদের বলেছিলাম, ইসিডি আগে ই তারপর সি তারপর ডি। তো ইকুয়ালিটি, ক্যাপাসিটি, ডিফারেন্সিয়েশনস, লুসিয়ান পাই 3 ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলেছে। ইসিডি, ইকুয়ালিটি, ক্যাপাসিটি, ডিফারেন্সিয়েশনস। আশা করি ভুল করনি, মন দিয়ে ক্লাসটা শুনেছিলে এবং নোটও করে নিয়েছো যে আমি এটা একটা শর্ট ফর্ম বলে দিয়েছি। যারা ভুল করেছো তাদেরকে অনেক শুভকামনা থাকলো, মন দিয়ে শোনোনি। 20 নম্বর কোয়েশ্চেন দেখো, 20 নম্বর কোয়েশ্চেন বলছে হু কনসিডার পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যাজ মোবিলাইজেশন অ্যান্ড পাওয়ার। হু কনসিডার পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যাজ মোবিলাইজেশন অ্যান্ড পাওয়ার। তো মোবিলাইজেশন অ্যান্ড পাওয়ারের কথা আমরা দেখলাম যে 10টা যে আসপেক্টের ওখানে বিষয়গুলো আমরা আলোচনা করতে দেখলাম, তার মধ্যে একটা আসপেক্টে এখানে আমরা এটা ছিল, মোবিলাইজেশন আর পাওয়ারের কথাটা কিন্তু ছিল। সো শুধু এখানে কোলম্যানই একাই না, কোলম্যানের সাথে সাথে আমরা দেখতে পাবো যে ট্যালকট পার্সন এবং গ্যাব্রিয়েল অ্যালমন্ড, এই 3 জন মিলে এই কথাটি বলেছেন। তো 3 জনের আইডিয়াতেই এই বিষয়টি পাওয়া যায়, তো ভালো করে দেখে নিও। কোলম্যানের পাশাপাশি আরো 2 জন আছেন, এবার হয়তো কোলম্যান জিজ্ঞেস করো না, অন্য কেউ জিজ্ঞেস করতে পারে, বাট তখন একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। যদি এত গভীরে কিন্তু নেটের কোয়েশ্চেন যায় না, তোমরা দেখবে নেটের কোয়েশ্চেন গুলো এগুলো বেশিরভাগই কেরলের কোয়েশ্চেন। তো কেরলের কোয়েশ্চেন দিয়ে প্র্যাকটিস হয়ে যাচ্ছে তোমাদের, মানে অথেন্টিক কোয়েশ্চেন গুলো পেয়ে যাচ্ছ বা ইনফরমেটিভ বিষয়গুলো বেরিয়ে আসছে ভালো। নেটে গিয়ে তোমাদের এমন তো হবে না যে সব পিওয়াইকিউর কোয়েশ্চেনই তোমাদের জিজ্ঞেস করবে, হাইয়েস্ট হতো সেখানে 40% 50% কোয়েশ্চেন পিওয়াইকিউ থাকবে, বাকি 50% নতুন জিজ্ঞেস করবে। সো নতুনগুলোর মধ্যে থেকে হয়তো এই কেরল থেকেই জিজ্ঞেস করবে, তো কাজে এসে যাবে তোমাদের, তো ভালো প্র্যাকটিসটা এখানে হয়ে যাচ্ছে। Which of the following is not a major determinants of political development? Political development এর কোনটা মেজর ডিটারমিনেন্ট নয়? তো আমরা জানি যে 3টে ডিটারমিনেন্ট, ইকুয়ালিটি, ক্যাপাসিটি, ইসিডি, ইকুয়ালিটি, ক্যাপাসিটি এবং ডিফারেন্সিয়েশনস। সো জাস্টিসের কথা এখানে আমরা বলতে শুনিনি, তো ভালো করে দেখে নিও এটা। এরপর চলে আসো পরের প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন কি বলছে? অ্যাকর্ডিং টু লুসিয়ান পাই, political development is characterized by equality, capacity and differentiation. A state should attempt to strengthen this aspect of development. According to Lucian Pye, political development is characterized by equality, capacity and differentiation. আবার রিপিট কোয়েশ্চেন্স, 3বার কোয়েশ্চেন্সটা এসেছে দেখো, 3বার, এখানেও কেরলে এসেছে 2022 সালে, 3বার এসেছে একই কোয়েশ্চেন্স। 23 নম্বর কোয়েশ্চেনে চলে আসো, which among the following are the crisis in political development described by Lucian Pye? দেখো নেটে এসেছে, লেটেস্ট কোয়েশ্চেন্স তাও আবার, তো ভালো করে দেখে নাও, তার মানে একটু গভীরে দেখতে হবে, ভালো করে দেখতে হবে আমাদের। তো ক্রাইসিসগুলোর মধ্যে আমরা জানি যে আইডেন্টিটি ক্রাইসিস, লেজিটিমেসি ক্রাইসিস, পেনিট্রেশন ক্রাইসিস, এই 3টে ক্রাইসিস ছিল। তো আমরা দেখতে পাবো ক্রাইসিসগুলোর নাম উপর দিকে তোমাদের বলে দিয়েছি ডিটেলসে, দেখো এখানে আর লাগাতে পারিনি আমি এক্সপ্লেনেশনগুলো সময়ের অভাবে। তো উপর দিকে দিয়ে দিয়েছি, দেখে নিও যে ক্রাইসিসের একটা পূর্ণাঙ্গ লিস্ট দিয়ে দিয়েছি, সেই লিস্টে সেগুলো রয়েছে, কিন্তু কোনো রকমভাবে ওয়েলফেয়ারের কথা সেখানে আমরা পাইনি।
তো এবিসি এই কারণে সঠিক উত্তর, ডিটা কিন্তু হবে না। চলে আসো 24 নম্বর কোয়েশ্চেন্সে। দ্য ক্রাইটেরিয়া, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুয়ালিটি, ক্যাপাসিটি অ্যান্ড ডিফারেন্সিয়েশন অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট আর ডিসক্রাইবড অ্যাজ ডেভেলপমেন্টাল সিনড্রোম বাই হুম। তো দেখো এখানে এই যে ইকুয়ালিটি, ক্যাপাসিটি অ্যান্ড ডিফারেন্সিয়েশন, তো এটা জেমস কোলম্যান, ঠিক আছে, ডেভেলপমেন্ট সিনড্রোম। আমরা দেখলাম যে সেখানে দুজন থিঙ্কার্স এটার সাথে জড়িত ছিলেন, যারা এটাকে ডেভেলপমেন্টাল সিনড্রোম হিসেবে দেখিয়েছেন। নামগুলো সেখানে উপর দিকে বলেছি তোমাদের। যেটাকে ধার করেছিলেন কে? যেটাকে ধার করতে দেখলাম আমরা হচ্ছে লুসিয়ান পাইকে। তো লুসিয়ান পাই, তো ভালো করে দেখে নাও, ওয়েস্ট বেঙ্গল সেটের 2015 সালের কোয়েশ্চেন্স, তো এবার কিন্তু 24 সালে রিপিট হতে পারে। সো নেটের এবং ওয়েস্ট বেঙ্গল সেটের কোয়েশ্চেন্স গুলো ভালো করেও দেখে যাবে, কিন্তু যেহেতু তোমরা এটারই পরীক্ষা দিতে যাবে, অন্য রাজ্যে তো আর পরীক্ষা দেবে না, সো রিপিট কিন্তু করে, তো ভালো করে দেখে যাবে। 25 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, হু রোড দ্য বুক আসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট, লুসিয়ান পাই 1966 এ এটা লিখেছিলেন। আর নতুন করে কি বলবো, এসএসএ রিপিট কোয়েশ্চেন্স দেখতেই পাচ্ছ। 26 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু গ্যাব্রিয়েল আলমন্ড হুইচ ইজ নট দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট। তো সেন্ট্রালাইজেশন প্রিন্সিপাল নয়, কেন সেন্ট্রালাইজেশনের কথা তিনি বলেননি, তিনি স্ট্রাকচারাল ডিফারেন্সিয়েশনের কথা বলেছেন, যে কাঠামোগত পার্থক্য, যে কাঠামো বলতে এখানে কতগুলো ইনস্টিটিউশনের কথা বলেছেন, যে ইনস্টিটিউশনসগুলোর যে ভিন্ন ভিন্ন ইনস্টিটিউশন হবে, তাদের ভিন্ন ভিন্ন কাজ থাকবে এবং স্পেশালাইজড ওয়েতে সেই কাজগুলো করবে, এগুলোর কথা আমরা শুনেছি। তো এগুলো আমরা দেখেছি। সেকুলারাইজেশন অফ পলিটিক্যাল কালচার, এটাও আমরা দেখেছি, যে সেখানে সেকুলারাইজেশন মানে নিরপেক্ষভাবে করবে, যে তাদের একটা রাজনৈতিক সংস্কৃতিটাই এখানে হবে এমন হবে যে তারা নিরপেক্ষ একেবারে, ঠিক আছে, নিরপেক্ষ, এখানে বায়াসনেস থাকবে না, ইম্পার্সোনাল হবে, পার্সোনাল হবে না। এবং ইনস্টিটিউশনালাইজেশন তো হবে, এটার কথা তো সবাই বলে। ইনস্টিটিউশনালাইজেশন আমরা ইয়েকেও বলতে শুনলাম, আমরা হান্টিংটনকেও বলতে শুনলাম যে ইনস্টিটিউশনালাইজেশন, দ্যাট মিন ইনস্টিটিউশনালাইজেশন মানে যে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে কতগুলো নিয়ম থাকবে, সেই নিয়মগুলো নিরপেক্ষ হবে, এই নিয়মগুলো সকলের জন্য কাজ করবে, জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলের জন্য নিউট্রাল ভূমিকা পালন করবে, এবং কোনো রকম ভাবে এখানে কিন্তু বায়াসনেসের জায়গা থাকবে না, তাই না? এবং কোনো রকম ভাবে এখানে কোনো ইমোশনসকে ভ্যালুস দেওয়ার জায়গা থাকবে না। তো এবং 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 এগুলো খুব স্টেবল হবে, ইনস্টিটিউশনসটা স্টেবল হবে। স্টেবিলিটি এটাও একটা 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 বলা যেতে পারে যে একটা উদাহরণ, যে সে টাইম টু টাইম নিজেকে আবার মডিফাইও করবে। সে টাইম টু টাইম যদি নিজের মধ্যে পলিটিক্যাল ইনক্লুশনস না ঘটাতে পারে, বা অন্য ধরনের ইনক্লুশনগুলো যদি না ঘটাতে পারে, ইনক্লুসিভনেস যদি তার মধ্যে না থাকে, তাহলে সেই ইনস্টিটিউশনালাইজেশনসটা সে কিন্তু টিকে সাস্টেইন করাতে পারবে না, সে কিন্তু ভেঙে পড়তে পারে, তাই না? মানুষ এসে সেখানে তার এত বেশি নতুন করে হঠাৎ করে মুভমেন্ট করে একটা ডিমান্ড দেবে যে সেই ইনস্টিটিউশন কিন্তু ভেঙে পড়তে পারে, যেটা বাংলাদেশের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সো এটা ভালো করে মাথায় রেখো। কিন্তু কোনো রকমভাবে সেন্ট্রালাইজেশনের কথা তিনি কিন্তু বলেননি। এরা বেশিরভাগই দেখবে ডিসেন্ট্রালাইজেশনের কথা বলেছে, সেন্ট্রালাইজেশনের কথা খুব কম জনই বলেছে। অফকোর্স পাওয়ারের সেন্ট্রালাইজেশনের কথা বলেছে, বাট পাওয়ারটাকে যতটা বেশি ডিফিউজ করা যাবে, বিশেষ করে আমরা রিক্সকে আমরা এটা বলতে শুনেছি যে পাওয়ার ডিফিউজ হলে খুব ভালো হয়। 27 নম্বর দেখো কি বলেছে, যে হুইচ অ্যামং দ্য ফলোইং থিঙ্কার্স ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য কনসেপ্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট। তো এটা সিবি ম্যাকফারসন হবে না, বাকি তো হবে, লুসিয়ান পাই হবে, রস্ট্রো হবে এবং এডওয়ার্ড শিলো হবে। তো এই নামগুলো তোমাদের শুরুর দিনই বলে দিলাম, যে লম্বা একটা লিস্ট আছে নামের, ভালো করে দেখে নাও। তাছাড়াও যখন আমরা বিভিন্ন আসপেক্টগুলো পড়লাম, তখনও আমরা সেখানে দেখেছি যে প্রত্যেকটা আলাদা আলাদা আসপেক্টের আলাদা আলাদা থিঙ্কার্স ছিল, প্রত্যেকেই পলিটিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে চর্চা করেছে, প্রত্যেকেরই আর্গুমেন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বাট সেটার একটা শর্ট কামিংস থাকতে পারে, লিমিটেশনস থাকতে পারে। বাট লিমিটেশনস আছে, শর্ট কামিংস আছে, তার মানে এই নয় যে তারা যেটা বলেছে সেটা কিন্তু পলিটিক্যাল ডেভেলপমেন্টের পার্ট নয়, না, সেটাও পার্ট, ঠিক আছে, কারণ ওটাও কিন্তু একটা অনেকগুলো এলিমেন্টসের মধ্যে বা ডাইমেনশনসের মধ্যে একটা ডাইমেনশন, তো কাজে ওটাকেও তুমি কিন্তু বাদ দিতে পারবে না। তো এই কারণে আমরা দেখলাম যে তিনি অনেকগুলোকে গ্রহণ করেছেন লুসিয়ান পাই, অনেকগুলোকে বাতিল করেছেন, অনেকগুলোকে মডিফাই করে পরবর্তীকালে নিজের মতো করে একটা ডেফিনেশন বা ক্যারেক্টারিস্টিক্স অতগুলো আইডেন্টিফাই করেছেন। কি বলেছে কেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্কস ডাজ নট কন্ট্রিবিউট টু দ্য স্টাডি অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট। নিচের কোন কাজটা পলিটিক্যাল ডেভেলপমেন্টের যে অধ্যয়ন সেটাকে অবদান রাখে না? এটা ভুল উত্তর, ঠিক আছে, এটা সবকটাই রাখে, ঠিক আছে, সবকটাই রাখে, পলিটিক্যাল ডেভেলপমেন্টের আলোচনায় সবকটাই রাখে এখানে, কাজে এটা আমি উত্তরটা বদলে দিয়েছি, উত্তরটা দেখে নাও, বলে দিয়েছি অল অফ দ্য অ্যাভাব কন্ট্রিবিউটস টু দ্য স্টাডি অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট, এটা হবে, এখানে সবকটাই হবে। দেখো সবকটার মধ্যে তুমি ডেভেলপমেন্টের শব্দটা অ্যাটলিস্ট তো কমন পাবেই, আর এখানে তো ইকোনমিক গ্রোথের কথা বলা আছে, তো গ্রোথ মানে তো সেটা ডেভেলপমেন্টই এক প্রকার, ঠিক আছে, গ্রোথ মানে তো সেটা এক প্রকার ডেভেলপমেন্টই। ক্লাসের টাইমে SMS করো কেন তোমরা, অসুবিধা হয়, কি বলছো, আছো সহিনি? আচ্ছা নেই, ঠিক আছে, চলে নাও। তারপর দেখো পরের প্রশ্ন কি বলছে, 29 নম্বর প্রশ্ন দেখো, 29 নম্বর প্রশ্ন কি বলছে, 29 নম্বর প্রশ্ন বলছে পলিটিক্যাল সোশ্যালাইজেশন মে বি ডিফাইন্ড অ্যাজ দোজ ডেভেলপমেন্ট প্রসেসেস থ্রু হুইচ পার্সন অ্যাকোয়ার পলিটিক্যাল ওরিয়েন্টেশনস অ্যান্ড প্যাটার্ন
অফ বিহেভিয়ার হুজ ভিউ ইজ দিস। তো ডেভিড ইস্টনের কথা, পলিটিক্যাল সোশ্যালাইজেশন যখন পড়াবো তখন তোমাদের এটা বলে দেবো, আপাতত এটা স্কিপ করছি, ডিটেলসে ব্যাখ্যাটা তখন দেবো। পলিটিক্যাল সোশ্যালাইজেশনটা তোমাদের বুঝতে হবে, কারণ প্রশ্ন প্রচুর এসেছে আমি দেখলাম। 30 নম্বর দেখো কি বলছে, হু আইডেন্টিফাইড পলিটিক্যাল ডেভেলপমেন্ট উইথ মাল্টি ডাইমেনশনাল সোশ্যাল চেঞ্জ। তো মাল্টি ডাইমেনশনাল সোশ্যাল চেঞ্জ এটা ড্যানিয়েল লার্নার হবে। ড্যানিয়েল লার্নার ছাড়া আরও ওখানে 2-3 জনের নাম ছিল কিন্তু, তাই তো। তো সেখানে দেখো মাল্টি ডাইমেনশনাল সোশ্যাল চেঞ্জের কথা, যে 10 নম্বর পয়েন্টটা ভালো করে দেখো, 10 নম্বর পয়েন্টটা ভালো করে দেখো, সেখানে মেটেরিয়ালটা নিচে তোমাদের হাতে আছে। তো 10 নম্বর পয়েন্টে দেখো সেখানে ড্যানিয়েল লার্নার ছাড়া আরও অনেকে ছিল, কিন্তু কোনো রকমভাবে এই নামগুলো সেখানে ছিল না। এই উত্তরটি আমি বদলেছি, শুরুর দিকে বদলেছি, গতকাল রাতেই বলেছি, বোধহয় লিপিকা এই উত্তরটি পেয়েছিল, এটা অন্য জায়গায় ঠিক করা ছিল, সো আমি ওটাকে চেঞ্জ করেছি, ঠিক আছে। সো এটা ড্যানিয়েল লার্নার হবে, কারণ ড্যানিয়েল লার্নারের নামটা কিন্তু বইয়ে আছে, কিন্তু বাকিদের নাম কিন্তু নেই। সো ড্যানিয়েল লার্নার হবে এটা, ঠিক আছে, ভালো করে দেখে নাও। 31 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার দ্য ফলোইং স্টেজেস অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট হ্যাজ ইনান্সিয়েটেড বাই A.F. অর্গানস্কি, সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোর্স বিলো। তো এখানে আমরা দেখতে পাবো অর্গানস্কি, যে দেখলামই আমরা, যে প্রথমে তো তিনি ন্যাশনাল ইউনিফিকেশনস এর কথা বলেছেন, তারপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলেছেন, তারপরে ন্যাশনাল ওয়েলফেয়ারের কথা বলেছেন, তারপর অ্যাবান্ডেন্সের কথা বলেছেন। তো অর্গানস্কি যখন আমরা আলোচনা করলাম, তখন কিছুক্ষণ আগেই করলাম, দেখো তো এটা ছিল 1 3 4 2, কি আছে 1 3 4 2, ঠিকই আছে। তো ওখানে দেখো উপর দিকে কোয়েশ্চেন্সটা তোমরা পেয়েছো, 2015 সালে এসেছে ওয়েস্ট বেঙ্গল স্টেটে, তার মানে খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নাও। 15 সালে দেখো, তার মানে পলিটিক্যাল ডেভেলপমেন্ট থেকে 2টো কোয়েশ্চেন্স আমরা পেলাম। এর আগেটাও 2015 সালেরই কোয়েশ্চেন ছিল, এটাও 2015 সালের কোয়েশ্চেন, তো তার মানে 2টো কোয়েশ্চেন্স পেলাম। সো রিপিট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে, ভালো করে দেখে নাও, ঠিক আছে, ভালো করে দেখবে। ওয়েস্ট বেঙ্গল স্টেটের পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, ম্যাচ করতে বলেছে, 2017 সালে এসেছে এটা, হান্টিংটন, অ্যালমন্ড, আফটার আর হচ্ছে লুসিয়ান পাই। তো হান্টিংটনের আমরা জানি সহজ একেবারেই, হান্টিংটনের এখানে দেখো পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস, এটা হচ্ছে তার বই। তারপর হচ্ছে গ্যাব্রিয়েল আলমন্ডের হচ্ছে গ্যাব্রিয়েল আলমন্ড কোনটা নেবে, পলিটিক্যাল ডেভেলপমেন্ট হতে পারে। ডেভিড আফটার কি হতে পারে, আসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট, এটা তো বেরিয়ে আসলো, যেটা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। সিতে 3 হলে দেখো বেরিয়ে আসবে আশা করি। সিতে 3 আবার নেই, ডেভিড আফটার, সরি লুসিয়ান পাই, ডেভিড আফটার কেন বলছি, ডিতে হচ্ছে 3 হবে। ডিতে 3 হলে দেখো বেরিয়ে আসছে এ, উত্তর হওয়া উচিত, দেখো এ আছে, ঠিক আছে, এ আছে। তো দেখে নাও এখানে 1966-এ তিনি এই বইটা লিখেছিলেন, যেমনটা তোমাদের বললাম, হান্টিংটন আলমন্ড পাওয়ার থেকেও আমরা এটা পেয়েছি। আলমন্ড বি আছে, দেখো বিতে কি হচ্ছে, দেখো বিতে 1, এই যে দেখো পলিটিক্যাল ডেভেলপমেন্ট। তো এগুলো আমরা আলোচনা করেছি, কোয়েশ্চেন্সটা আগেও এসেছিল, এখনো এসেছে, এরপরে আবার আসবে হান্টিংটন চর্চা করতে গিয়ে আমাদের, তখন একবার দেখে নেবো আমরা, ঠিক আছে। তো ভালো করে এগুলো দেখে নাও, বইগুলো খুব গুরুত্বপূর্ণ বই, এবং সিকোয়েন্সে দেখবে, কারণ এই বইগুলো, এই জাস্ট গুটি কয়েক বই, কিন্তু সিকোয়েন্সও এবার কিন্তু জিজ্ঞেস করার সম্ভাবনা রয়েছে, যে কত সালে এই বইগুলোর সিকোয়েন্সে সাজাও। তো আলাদা আলাদা থিঙ্কার্সের বই লিখে দেবে, দিয়ে বলবে সিকোয়েন্সে, তখন তুমি সমস্যায় পড়বে। সো ভালো করে এখন থেকে সিকোয়েন্সে দেখে নেবে, আমি পরে এগুলো এক্সপ্লেনেশন দিয়ে দেবো। হু ডিফাইন পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যাজ রেশিও অফ পলিটিক্যাল ইনস্টিটিউশনালাইজেশন টু সোশ্যাল মোবিলিটি। তো এটা পলিটিক্যাল ডেভেলপমেন্টকে সোশ্যাল মোবিলিটি, পলিটিক্যাল ইনস্টিটিউশনালাইজেশনে যখনই বলেছে, তখনই এক প্রকার ধরে নেবে যে সেটা কিন্তু হান্টিংটন হবে, ঠিক আছে, ধরে নেবে একেবারে চোখ বন্ধ করে হান্টিংটন হবে। তো এখানে হান্টিংটন আছে, এবার সেটা সোশ্যাল মোবিলিটির সঙ্গে প্রসঙ্গে আলোচনা করেছে, তো সেটা আমরা হান্টিংটন পড়তে গিয়ে আমরা বুঝবো। আপাতত শুধু বুঝে নাও, যখন ইনস্টিটিউশন বলেছে তখন চোখ বন্ধ করে হান্টিংটনটা আগে দেখবে, যে হান্টিংটন আছে কিনা, যদি থাকে তাহলে ঠিক ওটাকেই চুজ করে আসবে। কেরলে এসেছে, একটু ডিফিকাল্ট হয়ে যায়। 34 নম্বর কোয়েশ্চেন, 2024 সালে শিফট 2-তে এসেছে, নেটের কোয়েশ্চেন, ভালো করে দেখো কি বলছে। ইন ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ emphasis is on value laden study of politics. এটা আমরা জানি, হ্যাঁ, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে ভ্যালু লেডেন ছিল, মূল্যযুক্ত ছিল। আমরা জানি যে সেখানে স্টেটই সব বলে দিত কি করতে হবে কি করতে হবে না, এগুলো সবই স্টেট বলে দিত, তাই না। গার্জিয়ানশিপের রোল প্লে করতে হতো। গার্জিয়ানশিপের মানে কি, গার্জিয়ান আমাদেরকে মূল্য শেখায়, এটা করতে হবে ওটা করতে হবে না। তো আই কাইন্ড অফ ওটাও স্টেটই তাই করে। তো ট্র্যাডিশনাল থিওরিতে আমরা ওটাই পেয়েছিলাম, তাই না। হিস্টোরিক্যাল থিওরি, ফিলোসফিক্যাল থিওরি, লিগাল থিওরি, ন্যাশনাল থিওরি, লিগাল থিওরি, তারপরে হচ্ছে আরেকটা ছিল ফিলোসফিক্যাল থিওরি। তো ফিলোসফিক্যাল, হিস্টোরিক্যাল, লিগাল আর একটা ইনস্টিটিউশনাল, চারটে। তো চারটে থিওরিতে আমরা ওগুলো পেয়েছিলাম যে গার্জিয়ানশিপের রোল তারা কাইন্ড অফ প্লে করছে। বি নম্বরে দেখো কি বলছে, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। বিহেভিয়ারাল অ্যাপ্রোচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। না, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ তো ট্র্যাডিশনাল নয়। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের মধ্যে আমরা চারটে নাম তো বললাম, সেগুলো ছিল, বিহেভিয়ারাল তো ছিল না। বিহেভিয়ারাল হচ্ছে মডার্ন অ্যাপ্রোচের মধ্যে পড়ে, বা এম্পেরিক্যাল অ্যাপ্রোচের মধ্যে পড়ে। এম্পেরিক্যাল অ্যাপ্রোচ, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার ইজ এম্পেরিক্যাল অ্যাপ্রোচ। তো এম্পেরিক্যাল অ্যাপ্রোচের আন্ডারে যতগুলো অ্যাপ্রোচ এসেছিল তার মধ্যে বিহেভিয়ারাল অ্যাপ্রোচটা ছিল কিন্তু একটা অন্যতম অ্যাপ্রোচ, একটা সিগনিফিকেন্ট অ্যাপ্রোচ, এটা আমরা দেখেছি।
সি নাম্বার কি ছিল? সি নাম্বার কি বলছে? সি নাম্বার বলছে ডেভিড ইস্টন ইজ ওয়ান অফ দ্য লিডিং থিওরিস্ট অফ বিহেভিয়ারালিজম। হ্যাঁ, এটা ঠিক। ডেভিড ইস্টনই আমরা দেখতে পেলাম যে তিনি ইন্টেলেকচুয়াল ফাদার বলা হয় ওনাকে, যে বিহেভিয়ারাল রিভলিউশনের ইন্টেলেকচুয়াল ফাদার বলা হয়। নট অনলি দ্যাট, পোস্ট বিহেভিয়ারাল রিভলিউশন যখন শুরু হলো 1960 ডিকেডসে এসে, তখন আমরা দেখলাম যে তিনি কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। 50-60 দশকে যখন এই পোস্ট বিহেভিয়ারাল রিভলিউশন শুরু হচ্ছে, তখন সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল তিনি প্লে করেছেন, রাইট? এটা আমরা দেখেছি যে তিনি তখন সেখানে আমরা বিহেভিয়ারালিজমের, পোস্ট বিহেভিয়ারালিজমের সেখানে কিন্তু ফিচার্সগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করলেন। ডি নাম্বারটা এখানে কি বলছে দেখো, ডেভিড ইস্টন ইনপুট আউটপুট অ্যানালিসিস হ্যাজ 3 মেইন ভেরিয়েবলস ইন দ্য ফর্ম অফ ডিমান্ড, সাপোর্ট অ্যান্ড ফিডব্যাক। এটাও জানি আমরা, এটাও ঠিক। ঠিক আছে, ডিমান্ড সাপোর্ট, ইনপুট আউটপুট অ্যানালিসিস, ডিমান্ড সাপোর্ট, ডিমান্ড না, এটা কি ঠিক হবে? ডিমান্ড সাপোর্ট, এখানে তো কনভার্সন প্রসেসও ছিল। ACD বলেছে। কি প্রশ্নটা কি বলেছিল? কারেক্ট চুজ গুলো করতে বলছে। এটা ঠিক, এটা তো ঠিক হবে না। এটা ঠিক, ACD, এটা ঠিক। তাহলে হচ্ছে ডিমান্ড, এখানে ইনপুট আউটপুটের মধ্যে 3 মেইন ভেরিয়েবলস বলছে, ডিমান্ড, সাপোর্ট এবং ফিডব্যাক। হ্যাঁ, এটা জানি আমরা যে প্রথমে ডিমান্ড আসলো ইনপুটের আকারে, সেটা সাপোর্ট পেলো, সাপোর্ট পেয়ে সেটা ফিডব্যাক প্রসেস, কনভার্সন প্রসেসে গেল, ফিডব্যাক, তারপরে সেটা আউটপুট হিসেবে বেরিয়ে আসলো, তারপরে সেটা ফিডব্যাক হিসেবে আবার সেটা ইনপুটে আসছে। এক্স্যাক্ট এই টার্মিনোলজিগুলো আমরা পাইনি সেখানে, ঠিক আছে, যে 3টেই সেখানে ভেরিয়েবলস আছে এই ধরনের পাইনি, বাট এগুলো ছিল সেখানে। এখন এইভাবে দেখার চেষ্টা করেছে, এটা ঠিক আছে। ACD বলেছে, ঠিক নিয়েছে। নাম্বার দেখো, পলিটিক্যাল অ্যাসাসিনেশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পজিটিভ ইন্ডাইসেস। পলিটিক্যাল অ্যাসাসিনেশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পলিটিক্যাল পজিটিভ ইন্ডাইসেস অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট। দেখো ইন্ডাইস গুলো দেখো, তোমাদের যেটা বললাম সেটাও জিজ্ঞেস করেছে। ইন্ডাইস গুলো গতকাল যেটা ইন্ডাইস গুলো পড়াছিল, পজিটিভ ইন্ডাইস, নেগেটিভ ইন্ডাইস, এর লিস্ট, লম্বা একটা লিস্ট তোমাদের পড়ালাম। তো পজিটিভ ইন্ডাইসের মধ্যে আমরা অনেক কিছু পেলাম, অনেক বড় সেটা সংখ্যায় ছিল। নেগেটিভ ইন্ডাইসের মধ্যে আমরা পলিটিক্যাল অ্যাসাসিনেশন পেয়েছিলাম, নেগেটিভে ছিল সেটা, কিন্তু পজিটিভে তো ছিল না। যে রাজনৈতিক হত্যা যখন একটা দেশে হয়, তার মানে কি? রাজনৈতিক হত্যা মানে কি? সে অপোনেন্টদের হত্যা করা হচ্ছে, বা সরকারের লোককে হত্যা করা হচ্ছে, বা যে কোনো রকম ভাবে আমার যারা বিরোধী তাদের হত্যা করছি। তো যখন আমার বিরোধী যারা, বা রাজনীতিতে আমরা দেখি যে রাজনৈতিকভাবে যারা বিরোধী তাদেরকে যখন হত্যা করা হচ্ছে, তখন তো সেটা মানে ডিসেন্ট অপিনিয়নকে এক প্রকার সাপ্রেস করা হচ্ছে। ডিসেন্ট অপিনিয়নকে সাপ্রেস করা মানে তো সেটা কোনো উন্নতি নয়, সেটা অবনতি। কেন? কারণ পলিটিক্যাল সিস্টেমে যত বেশি ডায়লগ হবে, যত বেশি ডিবেট হবে, যত বেশি সেখানে বিরুদ্ধ মত বেরিয়ে আসবে, এবং দুটো আলাদা মতের মধ্যে যখন কনফ্লিক্ট হবে, হওয়ার পর যখন থার্ড ফ্যাক্টর বেরিয়ে আসবে, সেখান থেকে সমাধান বেরিয়ে আসবে সেখানে একটা নতুন, তখন সেটা কিন্তু উন্নতি বলে বিবেচিত হয়। যেটা আমরা হেগেলকে বলতে শুনেছি, থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিস, যেটা কার্ল মার্কস পরবর্তীকালে আবার সেটা ধার করলেন ফিলোসফিটা, থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিস। তো থিসিস হবে, অ্যান্টিথিসিস হবে তারপর সেখান থেকে থিসিস অ্যান্টিথিসিসের মধ্যে যখন কনফ্লিক্ট হবে, সেখান থেকে সিনথেসিস কিছু একটা বেরিয়ে আসবে, রাইট? সো সেটা তো থাকবেই, কিন্তু সেটা যখন হয় না তখন সেটা উন্নতি হয় না, সেটা কিন্তু অবনতি হয়। তো পলিটিক্যাল অ্যাসাসিনেশন কিন্তু উন্নতি নয়, অবনতি। তো কাজে এটা নেগেটিভ হবে, এখানে বলেছে পজিটিভ, এটা হবে নেগেটিভ। তো এই কারণে বলেছে ACD, এখানে ইর কোনো মেনশন নেই। দেখতে পেরেছো কোয়েশ্চেন গুলো যা পড়িয়েছে সেখান থেকেই সব জিজ্ঞেস করেছে। 35 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে। 35 নম্বর কোয়েশ্চেন বলছে অ্যাকর্ডিং টু লুসিয়ান পাই, পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইজ ক্যারেক্টারাইজড বাই ইকুয়ালিটি, ক্যাপাসিটি এন্ড ডিফারেন্সিয়েশনস। আবার রিপিট হয়েছে কোয়েশ্চেন 2024 সালে। তো এটা দিয়ে 4 বার কোয়েশ্চেনটা আসলো, 4 বার কোয়েশ্চেনটা আসলো। 36 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু লুসিয়ান পাই দ্য কি এলিমেন্টস অফ পলিটিক্যাল ডেভেলপমেন্টস আর। আবার রিপিট হয়েছে এটাও, 2004 সালের কোয়েশ্চেন, ইকুয়ালিটি, ECD, ইকুয়ালিটি, ক্যাপাসিটি এন্ড ডিফারেন্সিয়েশন। 35 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং বুকস ইন অর্ডার ইন হুইচ দে অ্যাপিয়ার্ড, ইউজ দ্য কোডস গিভেন বিলো। কি বলেছে? দ্য পলিটিক্যাল, এই দেখো জিজ্ঞেসই করে নিয়েছে নেটে 2005 সালে, যেটা তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে সিকোয়েন্সে কিন্তু আসতে পারে, সিকোয়েন্সে কিন্তু আসতে পারে। আমি কিছুক্ষণ আগেই তোমাদের বললাম যে আলাদা আলাদা বইয়ের, মানে রাইটারের লেখা আলাদা আলাদা বই কিন্তু সিকোয়েন্সে জানতে চাইতে পারে। তো দেখো এখানে সিকোয়েন্সে অর্ডারে জানতে চেয়েছে এখানে, ঠিক আছে। দ্য পলিটিক্স অফ ডেভেলপিং এরিয়াস, এটা তো আমরা জানি যে 1960 কত সালে, এটা হচ্ছে 1965 এর দিকে নাকি 63 বা 5 এর দিকে বের হলো বোধহয়, তাই তো। মডার্ন পলিটিক্স অফ গভর্নমেন্ট, দ্য পলিটিক্যাল প্রসেস অ্যাসপেক্ট। আমি এখানেই ছাড়ছি, আমি টানছি না, কারণ আমি তোমাদের এক্সপ্লেনেশন দিয়েই এটাকে বোঝাতে চাই। এখানে দেওয়া আছে যদিও, এটা দেখো আগে বোধহয় সলভ করিয়েছিলাম তোমাদের কোয়েশ্চেনটা। দ্য পলিটিক্স অফ ডেভেলপিং এরিয়াস 1960 এসেছিল। মডার্ন পলিটিক্স অফ গভর্নমেন্ট 1971, দ্য পলিটিক্যাল প্রসেস 1953, অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট 1966 দেওয়া আছে, ভালো করে দেখে নাও। বাট আমি কোয়েশ্চেনটা আজকে, বাকিটা আমি আর আজকে করাবো না, এই এতটুকুই থাক, 38টাই থাক আজকে, বেশি টানবো না আমি আজকে, 37টাই থাক, এই 37টাই থাক, বাকিগুলো আমি আগামীকাল করে দেবো, ঠিক আছে। কারণ আমার আরও একটু কাজ আছে, কালকে একটা কনফারেন্স আছে, আমাকে ওটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে, এই জন্য আমি সময় পাইনি।
সো আজকে এতটুকুই থাক, বাকিটা কালকে করে দেবো। কালকে কালকে যদি সময় পাই করে দেবো, নইলে পরশু দিন হবে। ঠিক আছে, যদি কালকে সময় পাই করে দেবো, নইলে পরশু দিন হবে। সো এটা একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে? এটা একটু ভালো করে দেখে নাও। চলো বলো এবার, যদি কিছু জানার থাকে বোঝার থাকে, যদি জানার থাকে বোঝার থাকে কিছু বলতে পারো। আছে কিছু বলো, কি আছে? হ্যাঁ যাবো, আপনি কি স্যার যেতে কালকে বলেছেন। কাঁচরাপাড়া যাচ্ছেন? তুমি যাচ্ছ না? তুমি যাচ্ছ? বেশ। হ্যাঁ যাবো। হ্যাঁ হ্যাঁ, ওর জন্য জিজ্ঞাসা যাবো, এবং 17 তারিখেও ওর যেটা জন্যই আছে, জিজ্ঞাসা 18 তারিখেও করলাম। যাবো, স্যার যেতে বলেছেন। হুম, বারবার বলেছেন, ওই জন্য যাবো, যেতে হবে একজনের সাথে স্যার। 18 তারিখেটা অনলাইনে তো ওটা একজনের সাথে মিট করাবেন স্যার। করবো, কিন্তু কালকে স্যার কিছু কাঁচরাপাড়া। জনের সাথে আমাকে মিট করাবেন, ওই জন্য যেতে বলেছেন। তো যেতে হবে, কারণ আমার আগামী দিনে যেটা করতে চাইছি আমি, সেটা যদি সাকসেস হয় তাহলে পরিচয় থাকাটা দরকার ওনাদের সাথে, আদারওয়াইজ আমার কাজ করতে নিলে অসুবিধা হবে। তো এই কারণে স্যার যেতে বলেছেন। ঠিক আছে, তো আজকে তাহলে এতটুকুই থাক, বাকিগুলো তোমরা সলভ করে নিও। আমি আর সময় পাইনি বলে ওটা করা হয়নি তোমাদের, পরেই করে দেবো। বলো কি বলছে স্থাপিতা? সরি, আমি তোমার SMS গুলোর কোনোটাই রিপ্লাই দিতে পারিনি, আমি দেখিও নি। জাস্ট ওই হাত লেগে যায় বলে ওগুলো টাচ সব ওটা সিন হয়ে গেছে। কারণ এক প্রকার অভ্যাসই হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে অটোমেটিক আঙুল চলে যায়। বাট আমি দেখিনি তোমার SMS গুলো তুমি কি করেছো। ঠিক আছে, আমি ওটা পরে ফাঁকা হয়ে দেখবো, ফ্রি হয়ে। বলো কি বলছো এখন? ও হ্যাঁ স্যার, আচ্ছা আজকে আজকে হবে না, সময় হবে না কালকে আপনার? সেমিনারের জন্য আমাকে একটু প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, আজকে হবে, তুমি কালকে রাতের দিকে ফোন করো, আচ্ছা ঠিক আছে, আগামীকাল থ্যাংক রাতের দিকে। ঠিক আছে, আরো কারো কিছু যদি জানার থাকে, বোঝার থাকে, বলার থাকে, তাহলে তোমরা ইউ। ওকে আগামীকাল স্যার, রাতের থ্যাংক ইউ। দিকেই কল করো। আজকে আর করো না, কালকে সারাদিনেও করো না, কারণ পাবে না আমাকে, একটু ব্যস্ততার মধ্যেই আছি, চাপে আছি। তো এখন একটু অসুবিধা হবে। বাকি তোমরা ধীরে ধীরে পড়ো, অনেকে দেখলাম মানে পুরোনো ক্লাসগুলো করছো, দেখে ভালো লাগছে, ওগুলো করছো, তোমরা টেনে নিচ্ছ, অনেকেই করছো, প্রচুর কোয়েশ্চেন্সও সলভ করছো। কিছুজন দেখলাম একটু মানে র্যান্ডামলি করছো, তোমরা র্যান্ডামলি করবে না। যেমন আলিশা আছে এখানে, আলিশা আছো? দেখতে পাচ্ছি না। আলিশা আছে? দেখতে পাচ্ছ তোমরা কেউ? ওকে, তুমি কালকে রাতে আমাকে একবার কল করবে। হ্যাঁ, তুমি একটু র্যান্ডামলি পড়াশোনা করছো, কিভাবে পড়াশোনা করছো তার প্ল্যানটা জানতে হবে, নইলে শুধু ওয়েস্ট অফ এনার্জি হবে তোমার। স্যার আজকেই। হুম, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, বাকিটা আমি কালকে বলে দেবো। ঠিক আছে, কালকে যদি সময় হয় কালকে, নইলে কালকের ক্লাসটা হয়তো হবে না, আমি ইনফর্ম করে দেবো। পরশু দিন ইন দ্যাট কেস আমাদের ক্লাস হতে পারে। ঠিক আছে, কালকের ক্লাসটা অফ থাকবে, যদি মানে আমি ফিরে না আসতে পারি টাইমলি তো। ঠিক আছে, বা প্রিপারেশন যদি না নিতে পারি তো। ঠিক আছে, চলো ভালো করে দেখো পিওয়াই, যারা পুরোনো ক্লাসগুলো করছো তাহলে পুরোনো ক্লাসগুলো ধীরে ধীরে টেনে নাও। যখন আমার গ্যাপ থাকছে এইরকম দেখছো অনেকেই করছি, তোমরা ধীরে ধীরে পুরোনোগুলোও টেনে নাও। যারা করতে পারোনি বিভিন্ন ক্লাস বা পরে জয়েন করেছো, তারা দেখছি যে এক পার্টিকুলার একটা ইউনিট ধরে তারা নিয়ম মেনে সেই ইউনিটটারই সলভ করছো খুব সুন্দর করে, প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত। তো প্যারালালি ওটাও টেনে নিচ্ছ। তো অনেকেই আমি দেখছি যে তোমাদের অনেকগুলো মানে জয়েন করেছো হয়তো অনেক পরে, বাট অনেকগুলো তোমরা ইউনিট শেষ করে নিয়েছো এইভাবে। তো সেটা খুব ভালো বিষয়। হ্যাঁ, আমার তরফ থেকে কোনো বাধা নেই যদি করতে পারো। আমি তো চাই যত তাড়াতাড়ি নেট পাস করবে, JRF করবে, সেটা অনেক ভালো খবর হবে তোমাদের জন্য, আমার জন্য। সো আমি চাই তোমরা করো, অ্যাডভান্স লেভেলে করতে পারলে খুবই ভালো। ঠিক আছে, তো মেটেরিয়াল নিয়েও অনেকে যেমন মেটেরিয়ালগুলো ফোন করে নিয়ে নিচ্ছ, তো নিয়ে পড়াশোনা করছো, খুব ভালো। বাকিরাও করো, যারা নতুন জয়েন করেছো তারাও করো, বাট কেউ কখনো কিন্তু মানে ওই আমার সাথে মানে মানে ক্লাস না করে তুমি পুরোনো ক্লাসগুলো আগে দেখবে, এটা করবে না। তাহলে কিন্তু অনেক প্রবলেম হবে, প্রবলেমগুলো পরে বলবো, যেমন আজকে বোধহয় ময়ূরীকে বলছিলাম। তো এইটা কিন্তু করবে না। হ্যাঁ, ব্যালেন্স করার চেষ্টা করবে, বুঝে শুনে ক্লাস করবে, মানে আমার সাথে চলবে, তাহলে সুবিধা হবে। নইলে কিন্তু ফেসে যাবে, অসুবিধা, অনেক ধরনের অসুবিধা আসবে পরে। ডিমোটিভেশন, সব থেকে বড় কথা, ডিমোটিভেশন কাজ করবে, পারবে না বেশি দিন টানতে। এবং যে কোনো প্রবলেমে হলেই আমাকে কিন্তু ইনফর্ম করতে পারো যে আমার এই প্রবলেম হচ্ছে, আমার ওই প্রবলেম হচ্ছে। কেন? কারণ প্রচুর প্রবলেম আসবে, যারা বিশেষ করে মাস্টার্স পড়ছো প্রচুর প্রবলেম আসবে তোমাদের, ব্যালেন্স করতে পারবে না তোমরা।
সো সেটার সলিউশন যদি সেটা প্রপার সায়েন্টিফিক সলিউশন যদি না নিয়ে যদি নিজের মতো করে পড়াশোনা করো, তাহলে কিন্তু মানে এটা ধরে রাখো নিশ্চিত তোমরা 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পর কি ছেড়ে দেবেই দেবে, বাধ্যতামূলক, কিছু করা থাকবে না। কিন্তু ম্যানেজ করতে পারবে, কিন্তু পারবে, ম্যানেজ করতে পারবে যদি প্রপার সিস্টেমেটিক ওয়েতে, সায়েন্টিফিক ওয়েতে যদি পড়াশোনাটা করো। যেমন অনেকেই করেছে বলে তারা পাশ করে গেছে, জানেন, অনেকেই পাশ করেছে। দীপিকারই কথা নিয়ে নাও, মানে জ্বলন্ত উদাহরণ, মানে কত সবাইকেই বলি, বারবার বলি যে দীপিকা কিন্তু মাস্টার্স করেছে, কিন্তু ও মাস্টার্স করার সাথে সাথে আমার রোজ ক্লাস করতো। তো পড়াশোনাটা কি করে তাহলে ম্যানেজ করতো? সে করতো কেন? কারণ সায়েন্টিফিক ওয়েতে পড়াশোনা করতো। তো ওই সায়েন্টিফিক ওয়েটাই তোমাদেরকে কিন্তু অ্যাডপ্ট করতে হবে, আদারওয়াইজ ডিফিকাল্ট হবে তোমাদের জন্য। সো দীপিকার কাছে এখন দেখো মাস্টার্সেরও সার্টিফিকেট আছে, সে হয়তো তোমাদের থেকে অনেকের থেকে হয়তো 2-1 নম্বর কম পেয়েছে, কিন্তু কিছু যায় আসে না। নেটের সিএসসি যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু সেই অ্যাভারেজই নাম্বার দেবে। তুমি ওর থেকে 10 নম্বর পেয়ে থাকলেও যা পাবে, মানে 10 নম্বর বেশি পেলেও তুমি যা সিএসসিতে নাম্বার পাবে, ওর থেকে 10 নম্বর, মানে তোমার থেকে ও 10 নম্বর কম পেয়েছে বলেও কিন্তু দেখবে একই নম্বর পাবে। সো বিশেষ কোনো পার্থক্য তৈরি হয় না, কাজে ওদিকে ফোকাস করবে না। আর মাস্টার্সে কেউ ফেল করে না, জেনারেলি সবাই ভালোভাবে পাশ করে, যদি সেই ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট না হয়। তাহলে এই গ্যারান্টিটা দেওয়া যায় যে খুব ভালো নম্বর নিয়ে পাশ করবে এবং সেটার জন্য সে যথেষ্ট ভালো সিএসসিতে নম্বর পাবে, কাজেই ভয় পাবে না ওটা ওটা নিয়ে। বাকি শুধু যেটা আমি বলছি সেটা ফলো করো। দেখো মাস্টার্সের পরেই তো তুমি এলিজিবল হয়ে যাবে নেট সেটের জন্য, কিন্তু পাস সার্টিফিকেটই না থাকলে, মানে ইয়ের জন্য, পিএইচডির জন্য, কিন্তু নেট সেটের সার্টিফিকেটই না থাকলে কিন্তু হবে না। তো সেই কারণে এখন থেকে ব্যালেন্স করেই পড়তে হবে। যারা বিএড করছো, যারা মাস্টার্স করছো, আহ, তাদের জন্য বলছি। অনেকে তোমরা গ্র্যাজুয়েশন করতে করতে প্রিপারেশন নিচ্ছ যাতে সিইউটি ক্র্যাক করতে পারো বা আরো অন্যান্য পরীক্ষাগুলো ক্র্যাক করতে পারো, বা মাস্টার্সের ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের মধ্যে যাতে তোমাদের নেট জিআরএফ হয়ে যায়, তো সেটাও খুব ভালো। তাদের জন্যও একই কথা বলছি। তো এগুলো কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? ব্যালেন্স করতে হবে, নইলে কিন্তু হবে না। তো দীপিকা যেমন এখন একাধিকবার পাস করছে, 3বার নেট পাস করলো এটা দিয়ে, একবার এবং একবার সেট, এবং 3বার নেট হয়ে গেল, একবার সেট হয়ে গেল। হয়তো জিআরএফটা 1-2 নম্বরের জন্য হচ্ছে না, সে সময় দিতে পারছে না কোয়ালিটেটিভ, সেই কারণে, অন্যান্য প্রবলেমগুলোর কারণে তার, বাট বারবার নেট দিচ্ছে, বারবার পাস করছে। তার অন্যতম কারণ যে একটা সময় কিন্তু সে ব্যালেন্স করেছে, সাইন্টিফিক ওয়েতে পড়াশোনা করেছে, ফলে আজকে এই প্রবলেমগুলো কিন্তু হচ্ছে না। এবং আরো অনেকে আছে যারা কিন্তু বারবার পরীক্ষা দিচ্ছে, বারবার পাস করছে, আমারই স্টুডেন্ট, তারা জিআরএফ পেয়েছে, একাধিকবার নেট পেয়েছে। তো এগুলো কিন্তু কতগুলো কারণ। তুমি পারবে কি পারবে না, তুমি করবে কি করবে না, এখন তোমাকে সেটা বুঝতে হবে। আমি আছি রেডি তোমার জন্য, তোমাকে হেল্প করার জন্য আমি আছি, তোমাকে গাইড করার জন্য। আমি বলছি তোমার প্রত্যেকটা প্রবলেমের জন্যই আমাকে ফোন করো। তুমি করবে না, এখন তোমার প্রবলেম সেটা। তুমি চাও না পাশ করতে, তো সেখানে তো আমি আর জোর করে পাশ করাতে পারবো না, বা টিচার পাশ করাতে পারবে না। কিন্তু তুমি প্রত্যেকটা তোমার পদক্ষেপে যদি সেখানে সাইন্টিফিক সিস্টেমটা কি সেটা বুঝে না নিয়ে যদি পা ফেলার চেষ্টা করো, তাহলে তুমি কিন্তু একেবারে ধরে রাখো যে তোমার হয়তো 50% তুমি ঠিক ডিসিশন নেবে, 50% তোমার ভুল ডিসিশন হবে, এবং ওই 50% ভুল ডিসিশনের মানেই হচ্ছে তোমার কিন্তু, তুমি কিন্তু পিছিয়ে যাবে। এখন কতটা পেছোতে চাইছো তোমরা, কতটা এগোতে চাইছো, এটা তোমাদের উপর নির্ভর করছে। এই বুঝে পড়াশোনাটা করো। আমি কিন্তু সবাইকেই ক্লাসের বাইরেও কিন্তু গাইড করি, ক্লাসের বাইরেও তো প্রপার লজিক দিয়ে বোঝাই যে কি হবে, এবং অনেকে সেই লজিকে সাকসেস হয়েছে। আশা করি তোমরাও সেটা ফলো করবে। বলো কি বলছো, বলো। আপনি ভাবছিলেন বলবো যে আমার খুব মানে অ্যাংজাইটি এবং ল্যাক অফ মুড সেটটা আছে, ওটার সাথে মানে এটা একটা ফ্যাক্ট হয়েছে যে আমি অত্যন্ত বেশি ভ্যালু শোনো, আমার কম্পিউটার বোধহয় আজকে, জুড়ে ফেলেছি, ডিস্টার্ব যেটা করছে। উচিত না। মানে কোনো কিছু কি ঠিক আছে, মনে হচ্ছে কি এটা না হলে হয়তো মানে জীবন শেষ। আমার কম্পিউটার বোধহয় ডিস্টার্ব করছে আজকে, একটু হ্যাং করছে বোধহয়, সারাদিন ধরে চলছে তো, তো সাউন্ডটা ঠিক আসছে না, কেটে কেটে আসছে। তুমি ফোন করো বা একটা এসএমএস করে রাখো, আমি পরে সেটা শুনে নেবো, ঠিক আছে? এসএমএসই করে রাখো, আমি পরে শুনে নেবো কি বলছো, বেটার হয়, ঠিক আছে সাবিতা? ঠিক আছে, হুম, ঠিক আছে। এবারও শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন পাচ্ছি, এখন পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি লিখে রাখ। আচ্ছা বেশ, ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আজকে এখানে থাক।